আসসালামু আলাইকুম। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু কেউ রেসপন্স করবেন কাইন্ডলি। শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মাহমুদ ভাইয়া কি এসেছেন? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা, মাহমুদ ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে, সো আসসালামু আলাইকুম, আশা রাখি সকলেই ভালো আছেন। সো থ্যাংক ইউ সো মাচ, আপনারা সকলেই ব্যস্ততার মধ্যে আমাদের এই সফটওয়্যার টেস্টিং ক্যারিয়ার ওয়েবিনারে অংশগ্রহণ করার জন্য। আমি সালমান মোহাম্মদ সুলতান, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ইনোভেটিভ স্কিলস। তো আমরা প্রতি মাসেই আমাদের ইনোভেটিভ স্কিলস থেকে বিভিন্ন ধরনের ক্যারিয়ার ওয়ার্কশপ অথবা সেমিনার অথবা ওয়েবিনার করে থাকি, যেখানে আমাদের ইন্ডাস্ট্রি এক্সপার্ট যারা আছেন তাদেরকে আমরা ইনভাইট করি, যাতে করে ওনারা তাদের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে ওই টপিক রিলেটেড ইনসাইটটা আপনাদের সাথে শেয়ার করতে পারে। এবং এর দ্বারা যেটা হয় যে, ফর এক্সাম্পল আজকে যেমন এসকিউএ ক্যারিয়ার ওয়েবিনার, সো যারা সফটওয়্যার টেস্টিং এ ক্যারিয়ার শুরু করতে চাই, ঠিক আছে, এবং এই ক্যারিয়ার অবজেক্টিভটা কি হওয়া উচিত এবং এটার গোলটা কোথায় থাকা উচিত এবং আমি সিনিয়র পর্যায়ে গেলে কোথায় যেতে পারি, এই সকল বিষয়ে আমাদের সাথে কথা বলবেন মাহমুদ ভাই ইনশাল্লাহ, যিনি বর্তমানে ফিগ লিবে সিনিয়র সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার হিসেবে আছে। ওনার প্রায় 5 বছরের বেশি এই অভিজ্ঞতা থেকে উনি ইনশাল্লাহ আজকে আপনাদের সাথে কথা বলবে। তাহলে আমরা শুরু করে দিই ইনশাল্লাহ। সো মাহমুদ ভাইয়া, ওয়েলকাম টু আওয়ার ওয়েবিনার। থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদের এখানে চলে আসছেন। সো আমরা শুরু করতে পারি। ওকে, ঠিক আছে। ওয়েলকাম ওর সবাইকেও, এবং ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি সরাসরি আমাদের স্লাইড প্রেজেন্টেশনে চলে যাই। জি, আমার প্রেজেন্টেশন কি দেখা যাচ্ছে স্লাইড? জি ভাইয়া, দেখা যাচ্ছে। জাস্ট হাইটটাতে ক্লিক করে হাইড ইয়াটা করে দিলে হবে। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের ওয়েবিনারে। আমাদের আজকের ওয়েবিনারটা টপিকটা খুবই স্পষ্ট ছিল যে আমরা কিভাবে এসকিউতে আমাদের ক্যারিয়ারটা শুরু করব এবং বিগিনার থেকে কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় এই ক্যারিয়ারে, এখানকার স্টেবিলিটিস এবং সামনের দিকে যাওয়ার যে ব্যাপারগুলা, রোলস রেসপন্সিবিলিটিস, বা এখন কি ধরনের ইন্ডাস্ট্রিতে ট্রেন্ড চলতেছে। এছাড়াও আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক আমাদের স্লাইডের শেষে রেখে দিয়েছি, সেটা হচ্ছে যে কারেন্ট দুইটা জব সার্কুলারকে আমরা অ্যানালাইসিস করে দেখব যে তারা কি ধরনের রিকোয়ারমেন্টস দিয়ে থাকে এবং ক্যান্ডিডেটদের কাছ থেকে তারা কি ধরনের রিকোয়ারমেন্ট আশা করে থাকে, এবং ওভারঅল লিডারশিপের মাইন্ডসেটটা কিভাবে আপনারা তৈরি করবেন। তো এটা হচ্ছে যে আমাদের আজকের ওয়েবিনার। আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নিই। আমি মাহমুদুল ইসলাম। আমি বর্তমানে ফিগ ল্যাবে সিনিয়র এসকিউ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। এখানে আমি টিম লিডিং এর পাশাপাশি বিভিন্ন প্রজেক্টের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস থেকে শুরু করে, ইট মিনস টেস্টিং এর লাইফ সাইকেল পুরোটাই ম্যানেজ করা, যেখানে ডেভেলপমেন্ট থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত সব ধরনের রেসপন্সিবিলিটিস গুলো আমি পালন করে থাকি। আমার এই এন্টায়ার ক্যারিয়ারে আমি এখনো পর্যন্ত বেশ অনেক রকমের প্রজেক্টেই কাজ করার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমি বর্তমানে কাজ করতেছি একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম প্রোডাক্ট নিয়ে, যেখানে ভ্যারাইটি রোলস অফ ইউজার নিয়ে কাজ করতে হয়, বিভিন্ন প্রপার্টি হ্যান্ডেলিং করতে হয়, এখানে পেমেন্ট গেটওয়ে আছে। তো আমাদের দেখা যায় যে সব ধরনের কন্টেন্ট বা কম্পোনেন্ট নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স তৈরি হচ্ছে এখান থেকে। এছাড়াও আমি আগে অ্যাফিলিয়েট প্রোডাক্ট বা হচ্ছে যে আমাদের যেই ইউজার বিহেভিয়ার অ্যানালাইসিস, বিগ ডাটা মনিটরিং এবং পাশাপাশি মোবাইল অ্যাপ টেস্টিং এ ধরনের কাজগুলোতেও করার সুযোগ আমার হয়েছে। তো আমি আমার টোটাল ক্যারিয়ারের এই এক্সপিরিয়েন্স গুলা থেকেই আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব কিভাবে আপনারা এই ইন্ডাস্ট্রিতে, এই সেক্টরে আপনাদের ক্যারিয়ার শুরু করতে পারবেন এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। তো প্রথমেই আমি
সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিউরেন্স এই যে টোটাল সেক্টর বা ইন্ডাস্ট্রিটা বলা ইন্ডাস্ট্রি, এইটার ডেফিনেশনটা আমি সব প্রথমে আপনাদেরকে একটু বলার চেষ্টা করি। সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভিন্ন রকম ডেফিনেশন অ্যাকচুয়ালি আছে, যে এটা হচ্ছে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের 5th স্টেজ। আবার কোথাও বলে যে এটা একটা কম্পোনেন্ট যেখানে প্রোডাক্টের কোয়ালিটি অ্যান্ড রিলায়েবিলিটি এনশিওর করা হয়, এক্সেট্রা এক্সেট্রা। বাট অ্যাকচুয়ালি ইন রিয়েল ফিল্ড এসকিউএ হচ্ছে যে এনশিওর করে যে প্রোডাক্টটা ক্রিয়েট হতে যাচ্ছে, যে প্রোডাক্টটা ক্রিয়েট করা হচ্ছে বা ডেলিভারি করা হবে, সেটা যেন ক্লায়েন্টের এক্সপেকটেশনকে মিট করে উইদিন এক্সপেক্টেড টাইম। অর্থাৎ যে নির্দিষ্ট সময়ের ভিতরে ক্লায়েন্ট যে কাজটা দিছে, এই কাজটা তাকে তার এক্সপেকটেশন অনুযায়ী হ্যান্ড ওভার করাটা এনশিওর করা হচ্ছে যে একজন এসকিউ এর কাজ। তো এই জায়গাটাতে দেখা যায় যে আমাদের ক্লায়েন্টরা যখন এন্ড ইউজারদের হাতে তুলে দিবে, সেখানেও যেন কোনো ধরনের সারপ্রাইজড ইরর ক্রিয়েট না হয়ে থাকে। হ্যাঁ, এই জিনিসগুলোকে এনশিওর করতে হয় একজন এসকিউ কে। আর এছাড়া টোটাল যেই ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা চলবে, এই জায়গাটাতে মনিটরিং করা হয় যে ডেভেলপাররা যে কাজ করতেছে সেগুলো যেন রাইট ট্র্যাকের ভিতরে থাকে। তো এই টোটাল একটা ভাস্ট একটা ব্যাপার হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ারদের কাজ। তো এখানে দেখা যায় কি, আপনি দেখবেন যে কোয়ালিটি অ্যাসুরেন্স এটার আসলে এটা জাস্ট একটা দৃষ্টিভঙ্গি। এটার আসলে কোয়ালিটি এনশিওর করার শেষ নাই, অজস্র স্টেপস আছে, অনেক ধরনের কাজ করা যায়, অনেক ধরনের মেথোডোলজিস আছে, টুলস আছে, টেকনোলজিস আছে। তো এরকম অনেক বিষয় থাকে যেগুলা দিয়ে আপনার কোয়ালিটি চেক করতে 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 আপনি প্রজেক্টটাকে বাড়ায় নিয়ে যেতে পারবেন। তো আমাদের যেটা দেখা যায় যে সবসময় একটা বাজেট টাইম থাকে, যে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে আমাদেরকে সফটওয়্যারের কোয়ালিটিটা এনশিওর করতে হবে। তো সেটার জন্য যেটা আমাদেরকে করতে হয়, আমাদেরকে অ্যানালাইসিস করতে হয় যে কিভাবে আমরা এই সময়টাকে কাজে লাগাতে পারি। তো এটার জন্য আমাদের যেটা করা হয়, আপনি তখনই করতে পারবেন অ্যাকচুয়ালি যখন আপনি এসকিউ এর বিভিন্ন মেথোডোলজিস সম্পর্কে জানবেন। তারপর আপনাকে হেল্প করার জন্য কি কি টুলস আছে এগুলো আপনি ব্যবহার করতে জানবেন। তারপর কারেন্ট বেস্ট প্র্যাকটিস গুলো কিরকম আছে সেগুলো জানবেন। বিভিন্ন কেস স্টাডি করবেন। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কিভাবে আপনি অল্প সময়ের ভিতরে বেস্ট আউটপুটটা দিয়ে দিতে পারবেন, ডেলিভারি করতে পারবেন। তো এটা হচ্ছে যে আপনার একটা ফাউন্ডেশন তৈরি করার ব্যাপার, যেটা আপনার লার্নিং এর মাধ্যমে আপনাকে তৈরি করতে হয়। এবং এছাড়া পাশাপাশি প্র্যাকটিস গুলো যখন আপনি রিয়েল সিনারিওতে কাজ করা শুরু করবেন, তখন এই অ্যানালাইসিস গুলো আপনার একদম আয়ত্তে চলে আসবে। এবার হচ্ছে আমি বলি বাংলাদেশে এখন বা টোটালি আসলে এই ইন্ডাস্ট্রিতে এসকিউ এর ক্যারিয়ার অপরচুনিটিটা কিরকম আছে। বর্তমানে আমাদের দেশেই এখন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সফটওয়্যার ইন্ডাস্ট্রি এসকিউ এর গুরুত্বটাকে আসলে খুবই সুন্দরভাবে নিছে। এছাড়া বেশিরভাগ জায়গাতে এখন টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্টেরই কাজ করে সাধারণত। আর এছাড়াও একটা প্রজেক্টকে আপনার স্মুথলি ডেভেলপ করা, একদম ক্লায়েন্টের কাছে ডেলিভারি করা, মেনটেন করা, এই বিষয়গুলা একজন এসকিউ এর উপস্থিতিতে যতটা স্মুথলি করা যায়, এই ফিলিংসটা এখন সবার ভিতরে আসলে চলে আসছে। যার কারণে আমাদের দেশেও এসকিউ এদের রেগুলার আপনি দেখবেন যে জব সার্কুলার এখানে ক্রিয়েট হচ্ছে, অপরচুনিটি তৈরি হচ্ছে। দেখা যায় যে সব কোম্পানিগুলাই, বড় বড় কোম্পানিগুলো এখন চাচ্ছে তারা একটা স্ট্রং কিউএ কমিউনিটি, তাদের একটা টিম তৈরি করা, যেটাতে আপনার টোটাল সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা আরো স্মুথ হয়। তো আমি যেরকম স্লাইডে দেখাচ্ছি, আমাদের ইভেন ইন্ডাস্ট্রিটাও অনেক কি বলা যেতে পারে স্টেবল। আপনি কোন কোন ধাপ থেকে কোথায় যাইতে পারবেন, সেখানে কি ধরনের রেসপন্সিবিলিটিস থাকবে, এই জিনিসগুলো এখন খুবই ওয়েল ডিফাইন্ড হয়ে গেছে এই ইন্ডাস্ট্রিতে। যেমন আপনি ইন্টার্ন বা জুনিয়র কিউএ দিয়ে স্টার্ট করবেন আপনার ক্যারিয়ার, সেখান থেকে আপনার জুনিয়র কিউএর যেই স্টেপ গুলো আছে সেগুলো আপনি কমপ্লিট করার পরে আপনি মিড লেভেলে চলে যেতে পারবেন। তারপরে সেখান থেকে আপনি সিনিয়র কিউএ হিসাবে আপনি আপনার টিমকে লিড দেওয়া শিখতে পারবেন। অ্যান্ড নেক্সট আপনি কিউএ লিড বা কিউএ ম্যানেজার হয়ে টোটাল টিমটাকে কোঅর্ডিনেট করা বা প্রজেক্ট গুলাকে সব হ্যান্ডেলিং করা, এই কাজগুলো করতে পারবেন। এছাড়াও মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে কিউএ আর্কিটেক্ট বা কিউএ ডিরেক্টর হিসেবেও অপরচুনিটি তৈরি হয়। তো আমরা দেখতে পাই যে আসলে এই সেক্টরে গ্রো করার অনেক সুযোগ আমাদের এখন এই ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে। এছাড়াও আরো কিছু স্পেশালাইজড জবও দেখতে পাই আমরা। সেটার ভিতর কিউএ অ্যানালিস্ট বা ডাটা কোয়ালিটি অ্যাসিউরেন্স, পারফরমেন্স অ্যানালিস্ট বা সিকিউরিটি অ্যানালিস্ট, সিকিউরিটি টেস্টার, এই স্পেশাল সেক্টর গুলো আবার মাঝে মধ্যে দেখা যায়, যেটা আমাদের দেশে এখনো খুব বেশি না হলেও আপনারা যদি ধরেন বাইরের দেশের সার্কুলার গুলা দেখেন বা
ফ্রিল্যান্সিং এর মার্কেট প্লেস গুলোতে আপনারা দেখেন, সেখানে দেখবেন যে এই ধরনের স্পেশালাইজড কোয়ালিটি অ্যাসুরেন্স পার্সনদেরকেও হায়ার করা হয়ে থাকে। তো এটা হচ্ছে যে আমাদের স্কোপ। আমরা মোটামুটি সব জায়গাতেই দেখতে পাই যে আমাদের এই সেক্টরের গ্রোথটা রেগুলারলি সামনের দিকে আগাচ্ছে বা বাড়ছে। নেক্সটে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, খুবই ট্রেন্ডিং একটা টপিক বর্তমানে, যেটা আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট সিস্টেমটাকেই অনেক আপগ্রেড করে ফেলছে। সাধারণত দেখা যায় যে ডেভেলপাররা তাদের যেই রিপিটেটিভ টাস্ক গুলা থাকে, বা ইভেন এখন তো ক্লাউড এআই দিয়ে আপনার প্রজেক্টের আর্কিটেকচারও তৈরি করে ফেলা সম্ভব হয়ে যায় আর কি। তো বিভিন্নভাবে তাদেরকে হেল্প করে থাকে, বিজনেস অ্যানালিস্টদেরকে বিজনেস প্ল্যানিং এর জন্য হেল্প করে থাকে। একই সাথে এইটা আমাদের সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সেও খুব ভালো একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে থাকে। আমাদেরকে ফার্স্টেই বুঝতে হবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু এখনো এই স্টেজে আসে নাই যে আপনি প্রোডাক্টের সাথে এআই কে ইন্টিগ্রেট করে দিলেন, বা ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এআই ইনক্লুড করে দিলেন আর প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর হয়ে গেল। এই স্টেজটা এখনো পৌঁছায় নাই। তবে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আপনি আপনার সাথে ইন্টিগ্রেট করে নিতে পারবেন। দেখা যাবে যে আপনার যে কাজগুলো আছে সেগুলোকে আপনি আরো ইফিশিয়েন্ট ওয়েতে করলেন বা ইফেক্টিভ ওয়েতে করতে পারবেন। যেমন দেখা যায় যে আমাদের সফটওয়্যার কিউএদের একদম প্রথম দিকে যেটা থাকে, যে কোনো একটা প্রজেক্ট বা প্রোডাক্ট যখন একজন ক্লায়েন্ট আমাদেরকে কাজটা দেয়, তখন তার কাছে কিছুই থাকে না, শুধু একটা রিকোয়ারমেন্ট ডকুমেন্ট থাকে। সেখান থেকে এলাবোরেট করতে হয় কিভাবে কাজটা তৈরি হবে, বা সেখানে কি কি স্টেপ গুলো আসবে, কতগুলো পেজ আসবে, কি কি ফিচার কিভাবে কানেক্টেড হবে একটা আরেকটার সাথে। এই টোটাল অ্যানালাইসিসটা এআই দিয়ে করা পসিবল। নেক্সট হচ্ছে যে আমাদের ধরেন টেস্ট কেস রাইটিংটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমাদের সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেলে একদম শুরুতে আপনাকে টেস্ট কেস অনেক লিখে ফেলতে হবে, যেগুলোর মাধ্যমে এনশিওর করতে পারবেন যে আপনার প্রোডাক্টটা কোয়ালিটি মিট করতেছে। তো এই টেস্ট কেস রাইটিং এ খুব ভালোভাবে হেল্প করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যেমন আপনি জাস্ট পেজের ফিচার্স এন্ড ফাংশনাল লিস্ট গুলো দিলে তাকে যদি একটা মডেল ট্রেন করে দেন, সেখান থেকে টেস্ট কেস ক্রিয়েট করে দিতে পারবে। এছাড়াও রিপোর্টিং করা, বিভিন্ন রকমের ডকুমেন্টেশন করা, আর ফাইনালি তো আপনার অটোমেশন, আপনি যখন কাজ করা শুরু করবেন, অটোমেশন স্ক্রিপ্ট তৈরি করবেন, সেখানেও আপনাকে দেখা যাবে যে এআই অনেক বেশি পরিমাণে আপনাকে হেল্প করে থাকবে। তো এই উম, কাজগুলোর মাধ্যমে আপনি এআই কে আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে তৈরি করে নিয়ে আপনি আপনার নিজেকে আরো বেশি ইফিশিয়েন্ট এবং ইফেক্টিভ ওয়েতে আপনি আপনার টিমে কোলাবোরেট করতে পারবেন। তো নেক্সট হচ্ছে যে আমাদের এসকিউ এর রোড ম্যাপ, কিভাবে আপনি আপনার জার্নিটা শুরু করবেন এবং সময়ের সাথে নিজেকে এগিয়ে নিয়ে যাবেন, আর ফাইনালি একজন লিডার হিসেবে নিজেকে প্রস্তুত করবেন। প্রথমেই আপনাকে ফাউন্ডেশনটা বিল্ড করতে হবে, এখানে এটার আর কোনো ধরনের কোনো বিকল্প নেই। ফাউন্ডেশন বলতে আমরা এখানে দুই ধরনের স্কিল আপনাকে অ্যাকচুয়ালি অর্জন করতে হবে, একটা ভার্বাল আর একটা হচ্ছে নন ভার্বাল। ভার্বাল স্কিলের ভিতরে আছে যে আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটাকে খুব ভালো মতো বোঝা, কোন কোন ধাপে কিভাবে কাজগুলো করা হয়ে থাকে, কিভাবে ডিস্ট্রিবিউট করা হয়ে থাকে, কখন কোন কাজটা করা প্রয়োজন হয়। অ্যাকচুয়ালি এটাই লাইফ সাইকেলের বোঝার মূল পয়েন্ট। এছাড়া আপনাকে সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেলটা জানতে হবে, বিভিন্ন রকমের মেথোডোলজিস গুলো জানতে হবে। এরপর আমাদের যে বিভিন্ন রকমের টুলস থাকে আমরা টেস্টিং এর জন্য, আমরা যেমন ম্যানুয়াল টেস্টিং এও অনেকগুলো টুলস এর হেল্প নিতে পারি, ঠিক একইভাবে অটোমেশনের জন্য আমরা বিভিন্ন রকমের টুলস এর হেল্প নিয়ে থাকি। আর এছাড়াও নন ফাংশনাল টেস্টিং, বিশেষ করে সিকিউরিটি, পারফরমেন্স, তারপর হচ্ছে যে আপনার এপিআই টেস্টিং, এগুলো তো বলা যায় যে পুরোপুরি টুল নির্ভর। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে অ্যাটলিস্ট বেসিক একটা নলেজ আপনাকে নিতেই হবে। এটা হচ্ছে যে আপনার ফাউন্ডেশন স্কিল। আর এছাড়াও নন ভার্বালের ভিতরে কি আছে সেটা হচ্ছে যে কমিউনিকেশন, সব থেকে ইম্পর্টেন্ট স্কিল। যে আপনি একজন এসকিউ ইঞ্জিনিয়ার হিসেবে আপনার রোলটা হবে অনেকটা ম্যানেজারিয়াল পোস্টের মতো, যে আপনি ডেভেলপারদের সাথে কমিউনিকেট করবেন, আপনি স্টেক হোল্ডারদের সাথে কমিউনিকেট করবেন, আপনি ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করবেন, তাদের কাছ থেকে রিকোয়ারমেন্টস গুলো বুঝে নেবেন এবং ডেভেলপারদের কাছ থেকে সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করাটা উঠায় নিয়ে আসবেন কাজগুলা। তো এখানে কমিউনিকেশন স্কিলটা খুব ইম্পর্টেন্ট হিসেবে দেখানো হয় এখানে। আর এছাড়াও একজন এসকিউ এর জন্য অ্যাটেনশন টু ডিটেলস, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সাধারণত ডেভেলপাররা দেখা যায় যে একদম সিঙ্গেল কি বলা যেতে পারে ফোকাল পয়েন্ট দিয়ে তারা কাজ করে থাকে, একটা কাজ করতে বলা হয়েছে, সেটুক নিয়েই তারা চিন্তা করে সেই লাইনে কাজ করে থাকে। কিন্তু আপনাকে কি করতে হবে, আরো ডিটেইলস চিন্তা করতে হবে যে একজন ইউজার পার্সপেক্টিভ থেকে সে কিভাবে
এই জিনিসটাকে ব্যবহার করতে পারে। প্রত্যেকটা ডিটেইলের উপর আপনার আলাদাভাবে ফোকাস থাকতে হবে। আপনি একটা স্ক্রিন এক নজর দেখে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে যে এখানে কোন জায়গাটাতে বেশি হিট হবে বা কোন ফাংশনটা সব থেকে বেশি ইম্পর্টেন্সি পাবে এই জায়গাটাতে। এই ধরনের ডিটেইলিং গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আর ফাইনালি অ্যানালিটিক্যাল থিঙ্কিং ইজ আ মাস্ট। আপনি যখনই কোন একটা আইটেম নিয়ে কাজ করা শুরু করবেন, আপনি অ্যানালাইসিস করতে থাকবেন যে কিভাবে ইউজাররা এগুলাকে ব্যবহার করতে পারে। ইউজ কেস চিন্তা করা, একটা ফিচার, একটা ফাংশন কত রকম ভাবে একজন এন্ড ইউজার ইউজ করতে পারে। তো এই সমস্ত স্কিলগুলো আপনাকে ফাউন্ডেশন স্কিল হিসাবে চিন্তা করতে হবে। তো রোডম্যাপের শুরুতে ফাউন্ডেশন স্কিলটা আপনি অর্জন করে নেবেন। নেক্সট আপনি যেটা করবেন সেক্ষেত্রে সেটা হচ্ছে যে আপনি টুলস এবং এখানে যে প্র্যাকটিস গুলা সেগুলো সম্পর্কে একটা নলেজ নিয়ে আসা। আমরা কিন্তু এখানে আলোচনা করতেছি কিভাবে আপনি আপনার ক্যারিয়ারটা শুরু করবেন এবং এই সেক্টরে আপনার নিজের জার্নিটা স্টার্ট করবেন, ঠিক আছে? তো আপনি প্রথমে ফাউন্ডেশন স্কিলটা ক্রিয়েট করলেন, এরপর হচ্ছে আপনি টুলস এবং ট্রেন্ড নিয়ে আপনি দেখা শুরু করলেন। যেমন স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে জিরা এবং টেস্ট রেইল এই দুইটা জিনিস বলা হচ্ছে। এই দুইটা দিয়ে আসলে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের লাইফ সাইকেলকে ম্যানেজ এন্ড মেনটেন করা হয়ে থাকে। তো এই ধরনের কিছু জিনিস, হ্যাঁ, সেখানে কিভাবে আপনার কাজগুলোকে ডিস্ট্রিবিউট করা হয়ে থাকে, তারপরে আপনার সেখানে কিভাবে এক একটা জিনিসের লাইফ সাইকেল শেষ করা হয়। যেমন বাগ, সাধারণত আমরা জিরা দিয়ে বাগ লাইফ সাইকেলটাকে খুব বেশি ম্যানেজ এন্ড মেনটেন করি কাজ স্প্লিট করার পাশাপাশি। তো সেখানে বাগ লাইফ সাইকেল গুলাকে কিভাবে ম্যানেজ মেনটেন করা হয়। তারপরে আপনি যখন অটোমেশনের চিন্তা করবেন তখন আপনার যে কোনো একটা টুলস, অটোমেশন টুলস, পারফরমেন্সের টুলস, এরপর আপনার যে বিভিন্ন রকম আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টে মেথোডোলজি ইউজ করা হয়, অ্যাজাইল মেথোডোলজি, ওয়াটারফল মেথোডোলজি, এই সমস্ত আইটেমগুলো নিয়ে আপনাকে প্রস্তুত করবেন। এই দুইটা স্টেপ শেষ হওয়ার পরে আপনি ৩ নম্বরে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের দিকে আপনি আগাবেন। প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটা আপনি কিভাবে পাইতে পারেন? সবথেকে ভালো প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আপনি গ্যাদার করতে পারবেন আপনি কোনো কোম্পানিতে যদি ইন্টার্নশিপের সুযোগ পান বা আপনি সেটার জন্য চেষ্টা করেন। হ্যাঁ, ইন্টার্নশিপে দেখা যায় কি আপনাকে সাধারণত আপনার যদি ফান্ডামেন্টাল স্কিলস আর ফান্ডামেন্টাল টুলস গুলা নিয়ে আপনার আইডিয়া থাকে, সেক্ষেত্রে তারা মোর দেন ওয়েলকাম করে একজন ক্যান্ডিডেটকে, যে ঠিক আছে আপনি এখন পারবেন, আপনি এসে শিখে নেন কাজের পাশাপাশি। হ্যাঁ, তো এই কাজগুলা করতে গেলে তখন আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডে একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনি পেয়ে যাবেন। আর এছাড়াও তো ফ্রিল্যান্সিং অলওয়েজ থাকতেছেই, মার্কেট প্লেস গুলোতে আপনি ঘুরলেই দেখতে পারবেন যে সেখানে কি কি ধরনের কাজগুলো মানুষ খুঁজে। আপনি ছোট 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 ভাগে যদি আপনি আপনার স্কিল গুলোকে ভাগ করে ফেলেন, দেখবেন যে প্রত্যেকটা স্কিলের জন্য একটা করে করে কাজ আছে। আর এছাড়াও বড় বড় ওপেন সোর্স কিউএ কমিউনিটি আছে যেখানে আপনি কন্ট্রিবিউট করতে পারবেন, সেখানে সবাই কোলাবোরেট করে একজন আরেকজনকে আগায় নিয়ে যায়। আর এই এক্সপিরিয়েন্স গুলো যখন হয়ে যাবে, 4 নাম্বারটা হচ্ছে যে খুবই মানে কমন এবং এটা সবসময়ের জন্যই প্রযোজ্য, সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস লার্নিং। কন্টিনিউয়াস লার্নিং এর ক্ষেত্রে আপনি বিভিন্ন রকমের সার্টিফিকেশন কোর্স করা বা হচ্ছে যে আপনার বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল কমিউনিটিতে যোগ দেওয়া, বিভিন্ন রকমের ওয়েবিনারে যাওয়া। যেমন বাংলাদেশে এখনো আমাদের এসকিউ দের জন্য এরকম কনফারেন্স বা ওয়ার্কশপ খুব বেশি না হইলেও বাইরের দেশে এগুলো খুবই অ্যাভেলেবল হয়ে থাকে। তো সেখানে দেখা যায় যে আপকামিং যে ট্রেন্ড গুলো আসতেছে বা যে টুলস এন্ড টেকনোলজিস গুলো ইন্ট্রোডিউস হচ্ছে সিস্টেমে, সেগুলো নিয়ে তারা খুব আইডিয়া দিয়ে থাকে। তো এইগুলো ব্যাপার থেকে আপনাকে শিখে নিতে হবে। আর সার্টিফাইড কোর্স গুলোর ক্ষেত্রে আপনারা যদি সার্কুলার গুলো, ইদানিং এর সার্কুলার গুলো আপনারা খেয়াল করে থাকেন, প্রত্যেকটা কোম্পানি কিন্তু তারা চাচ্ছে যে সার্টিফাইড ক্যান্ডিডেট, হ্যাঁ, যেন তাদের ট্রেনিং এ খুব বেশি সময় না দেওয়া লাগে, তারা খুব দ্রুত তাদেরকে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজে লাগায় ফেলতে পারে। তো সার্টিফাইড ট্রেনিং এর এছাড়াও আরো কিছু সুবিধা রয়েছে, যেখানে হচ্ছে যে আপনাকে পরিকল্পিতভাবে আপনার দক্ষতা বাড়ায় তুলবে। হ্যাঁ, আপনি কি কি ধাপে কোন কাজের জন্য আপনি শিখতেছেন, সেটার জন্য কি কি লাগবে। কারণ আমাদের শেখার তো আসলে অজস্র আইটেম রয়েছে, সেখান থেকে ঠিক কি কি জিনিস কতটুকু পরিমাণ না হইলেই না, সেটা হচ্ছে যে আপনার সার্টিফাইড ট্রেনিং গুলাতে খুব ওয়েল অর্গানাইজড ভাবে দেখানো হয়ে থাকে। আর এই আর কি। তো এইগুলো হচ্ছে সার্টিফাইড কন্টিনিউয়াস লার্নিং এর স্টেপস।
আর এছাড়াও আপনি কমিউনিটিতে যোগাযোগ করতেছেন, আপনার কমিউনিটি বিল্ড হচ্ছে, এগুলা থেকেও আপনি বিভিন্ন কোর্স থেকে এই সমস্ত সুবিধা পেয়ে থাকবেন। তো এখন আমরা যে কাজ, ভাইয়া একটু একটু জাস্ট ইন্টারেক্ট করি, জি জি জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট দিব। ওকে, সো আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন, ঠিক আছে? তো আমরা চাচ্ছি যে একটা ইন্টারেকশনের মাধ্যমে যেন এই ওয়েবিনারটা হোক। সো আপনারা প্রশ্ন শেষের দিকেও করতে পারেন, অথবা কোনো একটা টপিকের ব্যাপারে যদি আরো ডিটেল জানতে চান এটা নিয়েও কোশ্চেন করতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে। হ্যাঁ, অবশ্যই আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই করবেন, আমরা চেষ্টা করব আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেগুলোকে উত্তর দেওয়ার। ওকে, তো আমরা যেটা বলতেছিলাম, তো আমাদের এই দক্ষতাগুলো কমপ্লিট হওয়ার পরে আমরা আমাদের যে ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল যে আমরা আমাদের কিছু কারেন্ট জব সার্কুলারকে আমরা অ্যানালাইসিস করব, আমরা সেই স্টেপে আসছি। তো এখানে আমি আসলে আপনাদের যেটা দেখানোর চেষ্টা করতেছি যে এন্ট্রি লেভেলের যে জবগুলো, আমি ক্যারিয়ার শুরু করার জন্য যে ধরনের জবগুলোতে আমি অ্যাপ্লাই করতে পারবো, সেই জবগুলোর রিকোয়ারমেন্টস গুলা কি ধরনের হয়ে থাকে, হ্যাঁ, তারা কি ধরনের দক্ষতা একজন ক্যান্ডিডেটের কাছ থেকে সাধারণত আশা করে। এবং আপনারা তো জানেনই অনেক এখন ক্যান্ডিডেট সবাই, অনেক মানুষই এখানে চেষ্টা করে থাকে, তো তাদের ভিতর থেকে কাদেরকে আসলে বেছে নেওয়াটা সহজ হয়, যে কোনো কোম্পানি যারা হায়ার করে তাদের জন্য হায়ারিং টিমরা কোন ধরনের ক্যান্ডিডেটকে পছন্দ করে থাকে। আর এই অ্যানালাইসিসের উপর বেস করে আপনারা সবসময় জানবেন যে সিভি অপটিমাইজেশন এটা খুবই আপনার ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনি যখনই কোনো একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন, সেখানকার রিকোয়ারমেন্ট এবং রেসপন্সিবিলিটিস গুলো অ্যানালাইসিস করে আপনার সিভিটাকে আপনি অপটিমাইজ করতে হবে। এর ফলে যেটা হবে যে আপনি ৮-১০ জনের থেকে আপনি আলাদাভাবে নিজেকে নিজের উপরে রিক্রুটমেন্ট টিমকে ফোকাসটা নিয়ে আসতে পারবেন। তো আমি এখানে ২-৩টা লিঙ্কডইন থেকেই আমি কিছু সার্কুলার নিয়েছি, যেটার ভিতরে আপনার পলিগন টেকনোলজি আছে, শেয়ারশিপ আছে। তো এদের সার্কুলারটাকে আমি যদি দেখার চেষ্টা করি, প্রথমে আমরা পলিগন টেকনোলজিটা দেখি। এই সার্কুলারটাতে আপনারা দেখবেন জবের যে ডেসক্রিপশন, সেখানে আপনাদের কাজ কি কি হবে সেটার ভিতর দিচ্ছে হচ্ছে যে টেস্টিং, টেস্ট কেস রাইটিং, তারপর হচ্ছে বাগ লাইফ ম্যানেজ করা, তারপরে বিভিন্ন টিমের সাথে কোলাবোরেট করা, টোটাল সিস্টেমটাকে ম্যানেজ এন্ড মেনটেন করা, এবং সাপোর্ট টিম হিসাবে কাজ করা। হ্যাঁ, এটা হচ্ছে ডেসক্রিপশন, এটা একজন ইন্টার্নের কাছ থেকে চাওয়া হচ্ছে। আর তার কাছ থেকে কি কি কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে মেইনলি, আমি প্রথম দিকে যেটা বলছিলাম যে আপনার যে স্কিল গুলা চাওয়া হয়ে থাকে, দেখেন এখানে কিন্তু সে কমন স্কিল গুলাই তারা চাচ্ছে, যেমন হচ্ছে আপনার অ্যানালিটিক্স এবং প্রবলেম সলভিং স্কিলস, হ্যাঁ, তারপর হচ্ছে বেসিক আইটেম গুলো আপনারা জানতেছেন কিনা, বেসিক সফটওয়্যার টেস্টিং এর নলেজ গুলা, তারপর হচ্ছে একটা প্রোগ্রামিং নলেজ একটা মাস্ট থাকতে হচ্ছে আপনাকে, বেসিক প্রোগ্রামিং নলেজ। হ্যাঁ, কারণ আমাদের যখন আমরা অটোমেশনে যাই, আমাদের খুব বেশি নতুন করে ফিচার বা ফাংশন আমাদেরকে বিল্ড করতে হয় না, কিন্তু আমাদেরকে যে জিনিসটা করতে হয় প্রোগ্রামিং এর মাধ্যমে ওই টুলসটাকে শিখিয়ে দিতে হয় যে এই টেস্ট কেস গুলো কিভাবে এক্সিকিউট করতে হবে। তো এটার জন্য কিছু বেসিক প্রোগ্রামিং নলেজ প্রয়োজন হয়ে থাকে। এরপর আপনারা দেখবেন যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এবং সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল সম্পর্কেও যেন নলেজটা থাকে তাদের। আর এরপরে আরো বিভিন্ন রকমের টেস্টিং ট্রেন্ড, ইন্ডাস্ট্রি ট্রেন্ড, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে তারা নলেজ গুলো চাইছে। এটা হচ্ছে একজন ইন্টার্নের রিকোয়ারমেন্ট। নেক্সট আমরা যদি একটা দেখি জুনিয়র কিউএ, যেখানে আপনারা দেখবেন যে রিকোয়ারমেন্টের ভিতরে একটা আছে কি মিনিমাম 6 মান্থের একটা এক্সপিরিয়েন্স। তো দেখেন ইন্টার্নের পরপরই কিন্তু 6 মাসের পরেই তার কাছে কতগুলো রেসপন্সিবিলিটি বেশি চাওয়া হচ্ছে। রেসপন্সিবিলিটি কি হবে, সে টেস্ট ম্যানেজ করবে, তারপর ভ্যারাইটি টাইপ অফ টেস্টিং করবে, বাগ ম্যানেজ করতে হবে, বাগ রুট কজ অ্যানালাইসিস করতে হবে, এবং অ্যাজাইল মেথোডোলজিতে কাজ করার অভিজ্ঞতা তাদেরকে থাকতে হবে। এরপরে তাকে ডকুমেন্টেশন এবং কমিউনিকেশন লার্নিং এই বিষয়গুলোতেও তাকে দক্ষ থাকতে হবে। আর এখানে ক্যান্ডিডেটের রিকোয়ারমেন্ট গুলো কি কি থাকতেছে, খুব দিয়ে দিছে রিলেভেন্ট সার্টিফিকেট ইন সফটওয়্যার টেস্টিং, যেমন এখানে আইএসটি কিউবি, আপনারা সবাই নাম শুনে থাকবেন, আইএসটি কিউবি গুলাকে তারা ইনকারেজ করছে। এরপরে হচ্ছে বিভিন্ন রকম মেথোডোলজিস গুলো আপনাকে জানা থাকতে হবে, নলেজ অফ টুলস অ্যান্ড ট্রেন্ডস, তারপর অ্যানালিটিক্যাল স্কিল অ্যান্ড ফাইনালি কমিউনিকেশন। তো এই দুইটা সার্কুলার থেকে আমরা যেটা দেখতে পাই যে
এই সেক্টরটাতে কাজ শুরু করতে গেলেই আপনাকে প্রথমেই আমরা যেই একদম শুরুর দিকের একটা স্লাইডে যেটা দেখাইছিলাম যে রোড ম্যাপে যে দেখেন, রোড ম্যাপটা যেরকম ভাবে দেয়া ছিল যে ফাউন্ডেশন স্কিল, তারপর টুলস অফ ট্রেড, এই দুইটা জিনিস কিন্তু আপনাদেরকে মাস্ট জানতে হচ্ছে এই সেক্টরে শুরু করার জন্য। এরকম না যে ইন্টার্নশিপে তারা নিয়ে যাবে, তারা নিয়ে যেয়ে আপনাকে এই সমস্ত জিনিসগুলো শিখাইতে থাকবে। যেহেতু এখন ক্যান্ডিডেট অনেকেই অ্যাপ্লাই করে থাকে, তো রিক্রুটাররা তাদের যে কোটা থাকে সেই কোটার ভিতর তারা দেখে যে কারা এগুলো আগে থেকেই ভালো মতো জানে বা তাদের একটা বেসিক নলেজ আন্ডারস্ট্যান্ডিং তাদের আছে, যাদের কিনে খুব সহজেই তাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজে নিয়ে যাওয়া যাবে। তো আহ, এই হচ্ছে যে আমাদের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। এখান থেকে আপনারা ডেসক্রিপশন এবং কোয়ালিফিকেশন দেখবেন বা রেসপন্সিবিলিটি রিকোয়ারমেন্টস দেখবেন। এটার উপর বেস করে আপনারা আপনাদের সিভিটাকে সাজাবেন। হ্যাঁ, সিভিতে আপনাকে যে প্রথমে যে অবজেক্টিভ থাকে সেখানে আপনার রেসপন্সিবিলিটি গুলোর প্রতি আগ্রহটা প্রকাশ করবেন। এরপরে আপনার যে স্কিলস বা আপনার নলেজ গুলা দিবেন, সেই জায়গাগুলোতে আপনি যেই জিনিসগুলো শিখছেন রিকোয়ারমেন্ট থেকে দেখতেছেন যে জিনিসগুলো, এগুলোর উপর পড়াশোনা করে এগুলোকে আপনার স্কিল পয়েন্ট হিসেবে দেখাবেন। সেক্ষেত্রে আপনাদের জবে কল পাওয়ার সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যাবে। তো এটা হচ্ছে যে আমাদের জব সার্কুলার অ্যানালাইসিস ছিল। তো ফাইনালি এটাই হচ্ছে যে আপনার মেইন আইটেম। তো এখান থেকে আপনার যেটা আপনারা পয়েন্ট করতে পারেন সেটা হচ্ছে যে আপনাদের টোটাল সাইকেলটাকে আপনারা কিভাবে শুরু করতে পারেন, আপনাদের ক্যারিয়ারটাকে স্টার্ট করার জন্য কি কি জিনিস শিখতে হবে। আর এখানে আপনাদের ইন্টার্ন থেকে লিডার হওয়ার যেই আহ, ব্যাপারটা, যে স্কিলটা, এটা আপনাদেরকে শুরু থেকে গ্রো করতে হবে। সাধারণত দেখা যায় যে প্রত্যেকটা কোম্পানিই চায় তাদের এসকিউ ইঞ্জিনিয়ার বলেন বা প্রত্যেকটা এমপ্লয়ি তারা যেন প্রত্যেকটা কাজের ওনারশিপ নিয়ে থাকে। যা এই প্রোডাক্টটা আপনার নিজের, আপনি নিজের মতো করে চিন্তা করবেন। তো দেখা যায় যে একজন এসকিউ যখন ওনারশিপটা নেয় তখন প্রোডাক্টটা আরো বেশি কোয়ালিটিফুল হয়ে থাকে। কারণ দেখা যায় যে সে ওনারশিপ নিয়ে সে যেভাবে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করবে, সে যেভাবে ডেভেলপারদেরকে সাপোর্ট দিবে, আর ফাইনালি ডেলিভারেবলটাকে সে যখন ক্রিয়েট করবে, এটা খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট হিসেবে তৈরি হয়ে যাবে। আর এর পাশাপাশি আপনারা কমিউনিকেশন স্কিলটা বাড়াইতে থাকবেন। আপনাদেরকে সবসময় কথা বলতে হবে, কোশ্চেন করতে হবে। কিউএদের সব থেকে বড় গুণ হচ্ছে যে কোশ্চেন করতে পারা, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো লেভেলের পার্সনদের কাছে, হোক সেটা স্টেক হোল্ডার, হোক সেটা ওনার, হোক সেটা আপনাদের প্রজেক্ট লিড, হ্যাঁ, তার কাছ থেকে জেনে নিতে হবে, বারবার কোশ্চেন করে ক্লিয়ার হইতে হবে যে রিকোয়ারমেন্টটা কি, অ্যাকচুয়ালি কি চাওয়া হচ্ছে, আপনারা কি ডেলিভারি দিতে যাবেন। তো এই কমিউনিকেশন স্কিলটা বাড়াইতে হবে। এবং সেকেন্ডেই হচ্ছে যে ইনিশিয়েটিভ, ওনারশিপটা নিতে হবে যে এটা কিভাবে এটা ইন্ডাস্ট্রিতে চলতেছে। আপনাকে সবসময় যে রিকোয়ারমেন্টটা দেয়া হয়েছে সেই রিকোয়ারমেন্টটা আর কারা কারা ইউজ করতেছে, তাদের আইটেম গুলো, প্রোডাক্ট গুলো কিরকম, সেগুলোকে কিভাবে নিজেদের ভিতর নিয়ে আসা যায়। অ্যান্ড ফাইনালি টিম ওয়ার্ক। এখানে টিম ওয়ার্কে সবসময় বলা হয়ে থাকে কোলাবোরেট ইফেক্টিভলি উইথ টিম মেম্বার্স। হ্যাঁ, এখানে ব্যাপারটা এরকম যে আপনার কাজ কিন্তু কি, যে ডেভেলপাররা একটা কাজ করে জমা দিয়ে দিছে, সেই জিনিসটাকে আপনি আবারও ভুল ধরে ধরে বা সেখানকে বিভিন্ন ইউজ কেস বের করে করে আপনাকে আবারও ডেভেলপারদের কাছে ব্যাক করবেন, তাদেরকে এক প্রকারে বাধ্য করবেন যেন তারা আপনার যেই কমপ্লেনটা দিচ্ছেন বা যেই বাগটাকে আপনি খুঁজে বের করছেন, এটাকে যেন তারা সলভ করে। তো এই জিনিসটাকে খুবই কি বলা যেতে পারে, খুব ভালোভাবে তাদের কাছে যদি আপনি প্রেজেন্ট না করেন, সেক্ষেত্রে দেখা যায় যে কাজ উদ্ধার করাটা অনেক কঠিন হয়ে যাবে। তো এই টিম ওয়ার্কটাও আপনাকে আস্তে আস্তে শিখতে হবে। তো এইগুলাই হচ্ছে যে আপনার একজন এসকিউ এর ক্যারিয়ারের গোল বা তার রোড ম্যাপ, হ্যাঁ, তার ওয়ে, যে কিভাবে সে শুরু করে এটার ধাপে ধাপে এটার আহ, উঁচু পর্যায়ে যেতে পারে। তো আমি আশা করব আপনাদের আমি মোটামুটি আইডিয়া দিতে পারছি যে আমাদের এসকিউ রোডম্যাপটা কিরকম হয়ে থাকে। এখন আমরা মেবি কোশ্চেন আনসারে যেতে পারি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কনফিউশন থাকে, আপনারা প্লিজ শেয়ার করবেন। সো কাইন্ডলি সবাই একটু ইন্টারেক্ট করবেন, যে কারো কোশ্চেন করতে পারেন ইনশাল্লাহ, যে কোনো কিছু, ঠিক আছে। তো ভাইয়ার সাথে এটা হলো একটা সুযোগ যে আপনারা নেটওয়ার্কিং করতে পারতেছেন, জানতে পারতেছেন, ঠিক আছে। এটা দ্বারা নিজের যে কোনো কনফিউশন দূর করতে পারবেন ইনশাল্লাহ। সালাম আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা ভাই, আপনার আলোচনা ভালোই লাগছিল। জি জি। যেটা আপনি বললেন রেসপন্সিবিলিটি, একজন এসকিউ এর যে রেসপন্সিবিলিটি গুলা, সেগুলা অনেকটা কিছুটা প্রজেক্ট ম্যানেজারের অংশ কি সে কভার করতেছে? হ্যাঁ হ্যাঁ, আপনি একদম ঠিকভাবেই চিন্তা করছেন বিষয়টা। অ্যাকচুয়ালি দেখা যায় কি যে একজন এসকিউ সাধারণত প্রজেক্ট ম্যানেজারের খুব ক্লোজলি প্রজেক্ট ম্যানেজারের সাথে কাজ করে থাকে। দেখা যায় যে ক্লায়েন্টের সাথে যখন প্রজেক্ট ম্যানেজার মিটিং করতেছে, ওখানে একজন এসকিউ পার্সন উপস্থিত থাকা মাস্ট। হ্যাঁ, এসকিউ পার্সনই আপনার জানবে যে রিকোয়ারমেন্টটাকে কিভাবে ভালোভাবে নিয়ে আসা যায়। আবার প্রজেক্ট ম্যানেজার যখন ডেভেলপার টিমের কাছে তাদের কাজগুলোকে শেয়ার করতে থাকবে, সেখানেও একজন এসকিউ ইঞ্জিনিয়ার মাস্ট। হ্যাঁ, সে আপনার খুব ভালোভাবে ডেলিভারেবল গুলা দিবে। আর এসকিউ এ থেকেও প্রজেক্ট ম্যানেজার হওয়ার রেকর্ড কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক আছে। দেখা যায় যে সব ধরনের স্টেক গুলাকে কভার করতে করতে ফাইনালি দেখা যায় যে যখন টিমটা অনেক বড় একটা টিম, সে কিউএ লিড হিসেবে অনেক বড় একটা টিমের সাথে কাজ করতে থাকে, ফাইনালি দেখা যায় যে সে ডেভেলপমেন্টের একটা অংশ সে নিয়ে ফেলে। তো এটা খুবই ক্লোজ একটা, আপনি বলতে পারেন যে অবস্থান এসকিউএ আর প্রোডাক্ট ম্যানেজার। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল ভাই, সেটা হচ্ছে যে মানে একজন সাধারণ বেসিক মানের প্রোগ্রামার, হুম হুম। যেহেতু আমি দেখলাম যে এসকিউ এর একটা রিকোয়ারমেন্টস এর মধ্যে থাকছে যে বেসিক প্রোগ্রামিং নলেজ থাকতে হ্যাঁ হবে, হ্যাঁ। যেটা স্বাভাবিকভাবে প্রয়োজন, কারণ তাকে ডেভেলপমেন্ট টিমের সাথে কাজ করতে হচ্ছে। অনেক প্রশ্ন থেকেই যায়, অনেক হেল্পফুল হয় যখন ওই বিষয়টা। যাই হোক, যদি কারো প্রোগ্রামিং নলেজ ভালো থাকে সেটা তো বোঝাই যাচ্ছে যে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। তো সেক্ষেত্রে আসলে জার্নিটা কোথা থেকে শুরু করা যায়? একজন ফ্রেশার হিসেবে কেউ চাচ্ছে যে আমি এসকিউ তে এখন শুরু করব। হুম ঠিক হুম। আছে? আম তার বেসিক প্রোগ্রামিং নলেজ আছে এবং সে কিছুটা বোঝা যায় যে হ্যাঁ, ২-১ টা প্রজেক্ট নিজেও কমপ্লিট করছে যতটুকু তার প্রোগ্রামিং নলেজ আছে সেটা থেকে। হ্যাঁ, এটা সেক্ষেত্রে তার জার্নিটা কিভাবে স্টার্ট করতে পারে? আচ্ছা, তার মানে সে কিন্তু দেখেন, তার যেহেতু প্রোগ্রামিং নলেজটা তার আছে এবং সেটা নিয়ে সে কিন্তু বেশ কিছু প্রজেক্টও করছে, তার মানে তার কিন্তু প্রস্তুতি অর্ধেক কমপ্লিট। বাকি যেটা জানার পার্থক্য বা গ্যাপ আছে সেটা হচ্ছে এই নলেজ গুলাকে কিভাবে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স এর সাথে অ্যাড করা যায়। হ্যাঁ, যে এসকিউএ তে আসলে মেইনলি কাজগুলা কি, মেথোডোলজিস গুলা কি, এখানের আপনার রুলস গুলা কি, রেসপন্সিবিলিটিস গুলা কি, টার্মিনোলজিস গুলা, এই জিনিসগুলো সে যখন জেনে ফেলবে, তার মানে দেখেন সে কিন্তু অটোমেটিক্যালি আপনার যে ম্যানুয়াল টেস্টিং এর যে আইটেম গুলো আছে, এই জিনিসগুলো সম্পর্কে তার নলেজ হয়ে গেল, ফাউন্ডেশন ক্রিয়েট, এবং প্লাস হিসেবে তার যেহেতু একটা প্রোগ্রামিং স্কিলও আছে, অর্থাৎ সে খুব সহজেই আপনার অটোমেশন টুলস গুলা কিন্তু শিখে ফেলতে পারবে। তার ওখানে দেখা যাচ্ছে যে শুধু আপনার টুলস এর আপনার কোথায় কোনটা দিয়ে কি কাজ করতে হয় সেটুকু সে জেনে ফেললো। এরপরে সে তার প্রোগ্রামিং স্কিলটা দিয়ে সে একটা ছোটখাটো একটা অটোমেশনের প্রজেক্ট যেহেতু বানাইছে, অটোমেশনের একটা প্রজেক্ট সে তৈরি করে ফেললো। এই ছোট একটা লার্নিং কার্ভটুকু সে যদি পার করতে পারে, সে খুব ইজিলি জুনিয়র কিউএ হিসাবে এই ইন্ডাস্ট্রিতে ইন করে ফেলতে পারবে। এটা তার জন্য খুব সহজ হবে আর কি, অনেক কম সময়ের ভিতরে সে আগায় যেতে পারবে। তার গ্যাপটাই এখন মানে তার শেখার যেটুকু বাকি আছে সেটা হচ্ছে যে এসকিউএ তে আসলে তাকে আর কি কি করতে হতে পারে, বা এই এখানের টার্মিনোলজিস গুলা কি। সেক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতিতে আসলে কিভাবে সে স্টার্ট করবে? কোথা থেকে? বা কিভাবে এটা জার্নিটা কিভাবে স্টার্ট হবে? আচ্ছা, আমি এখানে কমেন্ট বক্সে একজনের মেসেজ দেখতে পাচ্ছি। এখানে বলছে যে আপনার আইএসটিকিউবি সার্টিফিকেশন নিয়ে একটু ডিসকাস করতে বলছে আর কি। তো আমি ওইটার সাথে এটাকে একটা রিলেটিভ আনসার দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনার আইএসটিকিউবি সার্টিফিকেশন অনেকগুলা ধাপের হয়ে থাকে। আপনারা যদি আইএসটিকিউবির ওয়েবসাইটে যান, তো সেখানে দেখা যাবে যে তারা কিন্তু আপনার ফাউন্ডেশন লেভেলের এক্সাম নেয়। এরপর আপনার ম্যানেজমেন্ট লেভেলের এক্সামিনেশন নিয়ে থাকে। এই সমস্ত বিভিন্ন ব্যাপারগুলোর ভিতর আপনার তারা এক্সাম নিয়ে থাকে আর কি। আমি দাঁড়ান, আমি স্ক্রিন শেয়ার করার চেষ্টা করতেছি। ভাই, আমি একটা কথা অ্যাড করতে চাই যে আপনি বলছিলেন যে প্রজেক্ট ম্যানেজারের সাথে এসকিউ এর রোলটা থাকে ক্লায়েন্টের সাথে মিটিং এর সময়, এ ব্যাপারে। হুম হুম। জি আচ্ছা, জি বলেন। এটার মেন কারণ হলো যে এসকিউ এর রোলে যিনি থাকেন তিনি কিন্তু মানে পুরো প্রজেক্ট সম্পর্কে পূর্ণ ধারণা রাখেন। কারণ তিনি যদি পুরো পুরো ধারণা না রাখেন তাহলে তার পক্ষে
প্রোডাক্টটা টেস্ট করা পসিবল না। এজন্য প্রজেক্ট ম্যানেজার তাদের ক্লায়েন্টের সাথে মিটিং এর সময় কিউএ রোলের একজন রাখেন। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, তাদের একদম শুরু থেকে দেখা যায় যে প্রজেক্ট কারণ ম্যানেজার এবং জি এসকিউএ এরা দুইজন মিলে হচ্ছে যে আপনার করতেছে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস কারণ ভাই করতেছে। ডেভেলপমেন্ট সাইডে কিন্তু অনেকজন ডেভেলপার কাজ করে, এখন পার্ট বাই পার্ট কাজ করে, সবার পক্ষে কিন্তু পুরা সিস্টেমটা কিভাবে কাজ করে এটা জানা সম্ভব না, কিন্তু যে টেস্ট করে তার পক্ষেই এক্স্যাক্টলি, সম্ভব হ্যাঁ যে পুরো প্রজেক্ট সম্পর্কে আইডিয়া নেয়, কারণ টেস্টিংটা তারই করা লাগে এবং পুরো প্রজেক্টের ধারণা না হলে আপনি ভালোভাবে টেস্টিং করতে পারবেন না। হ্যাঁ এক্স্যাক্টলি, আপনি ঠিকই বলছেন। এটাই আসলে আপনার এসকিউ এর একটা বড় বলা যেতে পারে জি রেসপন্সিবিলিটি বা রোল। হ্যাঁ, তো আচ্ছা, তো আমরা এখানে যদি আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আইএসটিকিউবির যেই আপনার ওয়েবসাইট, হ্যাঁ সেখানে আপনি দেখবেন যে অনেক ধরনের এক্সামিনেশন তারা দিয়ে রাখছে। ফাউন্ডেশন লেভেল, তারপর রিসেন্টলি ইন্ট্রোডিউস করছে তারা হচ্ছে এআই টেস্টিং, তারপরে আপনার টেকনিক্যাল টেস্ট অ্যানালিস্ট, তারপর হচ্ছে টেস্টার অ্যাডভান্স লেভেল টেস্ট ম্যানেজার, সার্টিফাইড টেস্ট অ্যাডভান্স লেভেল টেস্ট অটোমেশন ইঞ্জিনিয়ার। তো অ্যাকচুয়ালি এখান থেকে আমি যেটা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার আইএসটিকিউবি, যেমন আমি আপনাদেরকে একটা ইয়াতে দেখাইছিলাম না, আমি একটা স্লাইডে আপনাদেরকে দেখাইছিলাম শেয়ার ট্রিপ। হ্যাঁ, শেয়ার ট্রিপ হচ্ছে যে তারা বলতেছে যে রিলেভেন্ট সার্টিফিকেশন ইন সফটওয়্যার টেস্টিং আর এ প্লাস। তো এই বিষয়গুলো হয় কি অ্যাকচুয়ালি আপনার এই ধরনের সার্টিফিকেশন কোর্সগুলোতেই সব থেকে গাইডেড ওয়েতে দেওয়া থাকে যে আপনার একটা প্রজেক্টে কি ধরনের এই যে হুইচ টপিকস আর কভার্ড ইন দিস সিলেবাস, এটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার। তো এই যে এখানে যে রিকোয়ারমেন্টস গুলো আছে বা যে টপিকস গুলো শেয়ার করা হবে, এগুলাই আসলে এখন সফটওয়্যার কোম্পানিগুলো চাচ্ছে বর্তমানে। এই জিনিসগুলো আপনি জানা থাকলে তারা ধরে নেবে যে সফটওয়্যার কিউএ হিসেবে আপনি আইডিয়া রাখেন প্রপারলি। আপনার জানা নাই এই ধরনের ট্রেন্ড বা টুলস আসলে ইন্ডাস্ট্রিতে এখন ইউজ হচ্ছে না। তো আহ, এই বিষয়গুলোই আসলে একটা সার্টিফিকেশন কোর্স আপনাকে আসলে গাইড করবে। তো আপনি যেরকম ধরেন আইএসটিকিউবি যেটা দেখতে পাবেন, এরকম আরো বিভিন্ন কোর্স আছে যেখানে এরকম আপনার অনেক গাইডেড ভাবে দেওয়া হয় আইডিয়া যে আপনার ঠিক কি কি জিনিস প্রয়োজন হবে। আমি আশা করতেছি হচ্ছে যে বুঝতে পারছেন তাজমুল ভাই। আহ, জি ভাই, বুঝতে পারছি। তার মানে আপনার প্রোগ্রামিং স্কিল আছে, এখন আপনি যেটা করবেন আপনি যে কোনো একটা এরকম গাইডেন্স আপনি নেয়ার চেষ্টা করবেন বা সেখান থেকে আপনি বোঝার চেষ্টা করবেন যে এসকিউদের আসলে কি কি জিনিস জানা প্রয়োজন। তো এই জিনিসটা জানা যখন হয়ে যাবে তখন আপনি অটোমেটিক্যালি আপনি আর আমি সবসময় এনকারেজ করব যে আপনারা বিভিন্ন ধরনের সার্কুলারে অ্যাপ্লাই করা শুরু করবেন, ইন্টার্নশিপ, জুনিয়র, এই সমস্ত ব্যাপারগুলোতে অ্যাপ্লাই করে করে যখন আপনার ধরেন একটা দুইটা ইন্টারভিউ দিবেন, তখনই আপনার কিন্তু আইডিয়া হয়ে যাবে যে তারা আসলে ইন্টারভিউর সময় কি কি ধরনের জিনিস চায় বা একজন ক্যান্ডিডেটের কাছ থেকে তারা কি আশা করতেছে। তো এই ধাপগুলোর ভিতরে আপনি অ্যাকচুয়ালি খুব সহজেই আপনার ক্যারিয়ার শুরু করে দিতে পারবেন। ওকে, আমি কমেন্ট বক্স থেকে মেসেজ বক্স থেকে আরো কিছু কোশ্চেন আনসার করি। একজন বলছেন যে স্যালারি কোনটাতে বেশি, সফটওয়্যার ডেভেলপমেন্ট নাকি এসকিউ তে? এটা আসলে খুব ডিপেন্ডেন্ট একটা কোশ্চেন। এটা আসলে পুরোপুরি নির্ভর করতেছে যে এখন আপনার স্কিল কিরকম, আপনার গ্রোথ কিরকম, এবং আপনি কি ধরনের কোম্পানিতে জব করতেছেন। তো সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে আপনি যদি চিন্তা করেন আপনার স্কিল হচ্ছে যে প্রোগ্রামিং করা, সেখান থেকে আপনি যখন 6 মাস 1 বছর পর আপনি জুনিয়রে যাবেন বা মিডে যাবেন, সেখানে আপনার কন্ট্রিবিউশন বাড়বে, সেখানে যে ধরনের গ্রোথটা আসবে। আপনি যখন এসকিউএ তে আসবেন, এসকিউএ তেও সেম, আপনি যখন ট্রেইনি হিসাবে বা ইন্টার্ন হিসাবে জয়েন করবেন, সেখান থেকে আপনার স্কিল বাড়তে থাকবে। আপনি নিজে একটা জিনিস চিন্তা করেন, সফটওয়্যার ডেভেলপারের কিন্তু প্রোডাক্ট ম্যানেজারিয়াল পোস্টে যাওয়ার রোডম্যাপটা অনেক হার্ড, হ্যাঁ তাদের অনেক বেশি পরিমাণে স্টেপ। কিন্তু একজন এসকিউ এর জন্য প্রোডাক্ট ম্যানেজারের কাছাকাছি রোলগুলোতে চলে যাওয়া, ম্যানেজারিয়াল পোস্টে চলে যাওয়াটা কিন্তু সহজ। আর যখনই আপনার রেসপন্সিবিলিটি বাড়বে, আপনার যখন কন্ট্রিবিউশন বাড়বে, অবভিয়াসলি আপনার স্যালারি হাইক করবে। তো এটা আসলে পুরোপুরি ডিপেন্ডেন্ট একটা ব্যাপার। সেকেন্ড, এরপরে হচ্ছে আরেকজন বলছেন যে ইনোভেটিভ স্কিলস এর কোর্স সম্পর্কে জানতে চাচ্ছেন। তো আমি আজকে ওয়েবিনারটা নিচ্ছি আসলে ইনোভেটিভ স্কিলস এর
অর্গানাইজেশনের আন্ডারে, তারাই অর্গানাইজ করেছে এই প্রোগ্রামটা। তো আপনাদের এই ইনোভেটিভ স্কিলসও আপনারা দেখবেন যে এখানে এরকম একটা গাইডেড প্রোগ্রাম সামনে লঞ্চ হতে যাচ্ছে, যেখানে বাংলাদেশের প্রেক্ষাপটেই কোর্স কারিকুলামটাকে সাজানো হয়েছে আর কি, যে এখানে আসলে আপনাকে প্রিপেয়ার করার জন্য কি কি জিনিস লাগবে, অনেকগুলো জিনিস আছে, অনেক টপিক আছে, সেখান থেকে কি কি জিনিস কমপ্লিট করলে বা কোন নলেজ গুলো নিলে আপনারা খুব সহজেই আপনাদের ক্যারিয়ারটা স্টার্ট করতে পারবেন এবং সামনের দিকে আগে নিয়ে যেতে পারবেন। তো এটা আপনারা ভাই স্ক্রিন শেয়ার করে দেখাবো একটু। জি জি ভাইয়া প্লিজ, তাহলে তো ভালো হয়। জি ভাই, আমি স্ক্রিন শেয়ার করেছি, ইনশাল্লাহ বলতে পারেন ভাই। সাধারণত মাহমুদ হাসান ভাইয়ের ডিজাইন করা এই পুরো কারিকুলামটা আর কি। সো লাইক আমাদের প্ল্যান, গত গত ব্যাচে আলহামদুলিল্লাহ আমাদের বেশ কিছু স্টুডেন্ট খুব ভালো পারফরমেন্স করছে, এবং এর মধ্যে এখানেও দুইজন আছে, তারা দুইটা কোম্পানিতে কাজ করতেছে। সো পরে মাহমুদ ভাইয়ের সাথেও আলোচনা করলাম যে কিভাবে আরো আপডেট করা যায়। তো এটা আর কি আপডেট ভার্সন। তো মাহমুদ ভাই যদি একটু শর্টলি বলতেন আর কি। জি, আমি টোটাল কারিকুলামে না গেলেও আপনি যদি শুধু কি টপিকস গুলো আপনি দেখেন, এখান থেকে কিন্তু আমরা কাভার করে ফেলতে পারি বিষয়টা, যে আমরা আসলে ফান্ডামেন্টাল অফ মেইন টপিকটাই থাকতেছে আমাদের হচ্ছে যে এসডিএলসি এবং এসটিএলসি এবং কিউএ টেস্টিং সম্পর্কে সমস্ত কিছু জানা, আমাদের ইন্ডাস্ট্রিতে যে প্র্যাকটিস গুলো হয়ে থাকে। আর এর পাশাপাশি আমাদের যেই রাইটিং স্কিল, ম্যানেজিং স্কিল, এই বিষয়গুলো এই কোর্সের ভিতরে থাকতেছে। আর এরপরে আপনার এই ফান্ডামেন্টাল নলেজের পাশাপাশি যে ধরনের টুলস গুলো নিয়ে আপনাকে জানতে হবে, যেমন এপিআই, পারফরমেন্স, সিকিউরিটি, এই তিনটা জিনিস টুলস এর মাধ্যমে কত সহজে অল্প সময়ের ভিতর করে ফেলা সম্ভব হয়। এরপর আপনাকে অটোমেশন স্কিল সম্পর্কে নলেজ দেয়া, যে কোনো একটা আপনার যদি বেসিক প্রোগ্রামিং স্কিল থাকে বা কিছুটা প্রোগ্রামিং স্কিল গেইন করার পরে কিভাবে আপনি অটোমেশন টুলটাকে আপনার নিজের জন্য কাজে লাগাইতে পারবেন। এরপরে হচ্ছে যে আপনার গিটে কিভাবে কোলাব করবেন। আর ফাইনালি আমরা এখানে আরো একটা ইন্টারেস্টিং জিনিস অ্যাড করছি, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে আপনাকে লেভারেজিং করবে আপনার টোটাল এন্টায়ার জার্নিটাকে, এই বিষয়টা এই কোর্সের ভিতরে আমরা ইনক্লুড করছি আর কি। আর ফাইনালি তো আমরা রিজুমে রাইটিং বা ইন্টারভিউ এর জন্য কিরকম প্রিপারেশন নেওয়া হবে সেটা নিয়ে একটা গাইডেন্স করা হবে। তো এই কম্প্যাক্ট একটা প্ল্যানিং আসলে এই কোর্সটাতে দেওয়ার চেষ্টা করছি। আর ভাই প্রজেক্ট নিয়ে যদি একটু বলতেন, কি ধরনের প্রজেক্ট হতে পারে? এখানে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর উপরে মেইনলি ফোকাসটা থাকছে? আচ্ছা, এখানে আমরা কোর্সের জন্য এখনো পর্যন্ত প্রাথমিকভাবে আমরা বেছে নিয়েছি হচ্ছে যে সাইপ্রেস যেহেতু ইউজ করব, তো আমরা জাভা স্ক্রিপ্ট দিয়ে আমরা আগায় নিয়ে যাব আর কি সামনের দিকে। যেমন আমাদের এখন ইন্ডাস্ট্রিতে সাইপ্রেস যেরকম সেলেনিয়ামের পাশাপাশি অনেক বেশি জায়গাতে ইউজ হয়ে থাকে, এটার সহজ ব্যবহারের জন্য, সহজ ম্যানেজের জন্য। আর পরবর্তীতে আমাদের প্লেরিট সামনে 2025-এ দেখা যাবে যে প্লেরিটের খুব বেশি ইউজ হবে, প্লেরিট টুলসটা। তো সেখানেও আসলে এই জাভা স্ক্রিপ্ট আর সাইপ্রেসের নলেজটা আমরা খুব দ্রুত শিফট করতে পারবো। ঠিক আছে? না না, জাভা স্ক্রিপ্ট। ভ্যানিলা মানে নরমাল যে জাভাস্ক্রিপ্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নর্মাল জাভা স্ক্রিপ্ট দিয়ে আমরা করবো এটা। আমাদের তো আসলে খুব বেশি প্রয়োজন হয় না এখানে, আমরা খুব অল্প কিছু নলেজ দিয়েই আমরা টুলটাকে ইউজ করতে পারি আমাদের অটোমেশনের জন্য। তো এটাই আর কি আমাদের প্রোগ্রামে আসলে প্ল্যানিং করা হয়েছে। তো এটা নিয়ে আমরা সামনের দিকে আগাতে পারবো আশা করা যায়। ইনশাল্লাহ ইনশাল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে ভাই নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, আমাদের মেসেজ বক্সে নেক্সট একটা কোশ্চেন আছে, হচ্ছে যে কিউএ ইঞ্জিনিয়াররা ডেভঅপ ইঞ্জিনিয়ারিং এ শিফট হয় কিনা। এখানে আসলে ব্যাপারটা হচ্ছে কি, ডেভঅপ ইঞ্জিনিয়ার আসলে একটা ডিফারেন্ট একটা সেক্টর বা রোল বলা যেতে পারে। ডেভঅপের যে শুধু আপনার প্রোডাক্ট ডিপ্লয় করা বা বিভিন্ন সার্ভার মেনটেন করা এইটুকুই কাজ থাকে তা না, এর সাথে আর অনেক ধরনের কাজ হয়ে থাকে। তো কিউএ ইঞ্জিনিয়ার একদম পুরোপুরি ডেভঅপ ইঞ্জিনিয়ার হয়ে গেছে এরকম রেকর্ড আসলে খুব কম, বা এটা আসলে দেখা যায় না সাধারণত। তবে যেটা হয়, একজন এক্সপার্ট বা এক্সপিরিয়েন্সড কিউএ ইঞ্জিনিয়ার একটা পর্যায়ে যায় ডেভঅপের অনেকগুলো রোল সে প্লে করা শুরু করে, অনেকগুলো রেসপন্সিবিলিটি তার কাছে চলে আসে। দেখা যায় যে
আপনার সে যখন আপনি সিআইসিডি যখন ইন্টিগ্রেট হয়ে যায় একটা সিস্টেমে, তো সিআইসিডি পাইপলাইনেরই একটা মেজর একটা অংশে একজন এসকিউ ইঞ্জিনিয়ার বসে থাকবে। সে টোটাল জিনিসটাকে হ্যান্ডেল করতে থাকবে। একটা নতুন একটা ভার্সন বা নতুন একটা কিছু যখন সামনের দিকে যাবে, হ্যাঁ, নতুন একটা কিছু যাবে, সেটা হচ্ছে একজন কিউ ইঞ্জিনিয়ারই এনশিওর করবে। ডেভেলপাররা কিউ এর কাছে পৌঁছায় দিছে, এরপরে কিউ এটাকে কোন সার্ভারে নিয়ে যাবে, কখন প্রোডাকশনে রিলিজ করবে, এই বিষয়গুলো ম্যানেজমেন্টের সাথে ম্যানেজ করবে আর কি পুরো ব্যাপারটা। তো এইভাবে করে তারা ডেভেলপের সাথে কোলাবোরেট করে, এক্সাক্ট মানে পুরোপুরি শিফট হয় না আর কি। তো এটাই ছিল, এইগুলো মেসেজই ছিল। আপনাদের আর কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা- আরেকজন হাত তুলছিল, শাহিমউদ্দিন ভাই হাত তুলেছিল। শাহিমউদ্দিন ভাই কোনো কোশ্চেন করবেন? না, আমি শেয়ার করতে চাইছিলাম, শেয়ার করছিলাম আগে খেলায়। আচ্ছা আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে ভাইয়া? না, আমার পক্ষ থেকে আর কোনো কোশ্চেন নেবে। হ্যাঁ, আমাদের কস্ট কত এটা আপনাদের যে এখানকার যে কোর্সটা দেখালেন? এটা এই মাসের শেষের দিকে শুরু হবে ইনশাল্লাহ। আমি বলছিলাম কস্ট কত এটার জন্য? আচ্ছা, এটা হলো আপনার অ্যাকচুয়াল ফি হলো 5000, এখন 40% ডিসকাউন্ট চলতেছে 3000 টাকা, 3000 টাকা। ক্লাস কি ভাই আপনি নেবেন? ক্লাস নেবে মাহমুদ ভাই, যিনি আজকে আমাদের গেস্ট। আচ্ছা আচ্ছা। ওকে, আর কোনো কোশ্চেন আছে ভাইয়া? আসসালামু আলাইকুম, আমার একটা কোশ্চেন ছিল। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আমি হচ্ছে একটা ইন্টার্নশিপের জন্য এক্সাম দিয়েছিলাম, কিন্তু যখন এক্সাম দিতে যাই তখন গিয়ে দেখি যে কয়েকজন মানে আগে থেকে চাকরি করতেছে এমন অনেকজন ছিল আর কি, 4-5 জনের মতো ছিল। তাহলে আমি একজন ফ্রেশার হয়ে কিভাবে একজন জব হোল্ডারের সাথে কম্পিটিশনে যেতে পারি? আচ্ছা, এটাও আসলে আপনার দেখা যায় কি আপনি কিভাবে আপনার সিভিটাকে সাজাচ্ছেন এবং কিভাবে আপনি ইন্টারভিউর জন্য নিজেকে প্রিপেয়ার করছেন, এটার উপর ডিপেন্ড করতেছে। আহ, প্রত্যেকটা সার্কুলারে কিন্তু তারা কি রেসপন্সিবিলিটিস আর রিকোয়ারমেন্টস এই দুইটা জিনিস খুব স্পষ্টভাবে দিয়ে থাকে। তো আপনি ওই এক্সাক্ট তারা যেই রিকোয়ারমেন্টস গুলো দিছে সেগুলোর উপর আপনার যদি নলেজ থাকে, সেগুলো আপনি যদি জেনে ওখানে আপনি যান, তো সেক্ষেত্রে দেখা যাবে কি যারা কিছুটা এক্সপিরিয়েন্স আছে তাদের সাথে আপনি খুব ইজিলি কম্পিট করতে পারবেন। এবং আপনি সবসময় মাথায় রাখবেন, আহ, সে এক্সপিরিয়েন্স হওয়ার পরেও যদি সে ইন্টার্নশিপে অ্যাপ্লাই করে থাকে, তাহলে দেখা যায় কি তার থেকে আপনার দক্ষতা অনেক বেশি হওয়ার সুযোগ থাকে। আপনি ফ্রেশ মাইন্ডে আপনি মাত্র লার্ন করছেন সব জিনিসগুলা, আর তারা এক্সপিরিয়েন্স হয়েছে ঠিকই কিন্তু তারা এখনো ঠিক মতো লার্ন করতে পারে না, যার কারণে তাদেরকে আবারও ইন্টার্নশিপে অ্যাপ্লাই করতে হচ্ছে। তো আপনি রিকোয়ারমেন্ট গুলাকে খুব ভালো মতো অ্যানালাইসিস করে সেগুলোকে আয়ত্ত করার চেষ্টা করবেন। এটা করলেই আপনি খুব সহজেই তাদের সাথে আপনি কম্পিট করতে পারবেন। জি, রবিউল ভাই আপনি হ্যান্ড রেজ করছেন, আপনি বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আচ্ছা, কোর্সটা মানে একদম বিগিনার থেকে শুরু হবে, বিগিনারদের নিয়ে? জি, একদম বিগিনারদেরকে নিয়ে প্ল্যানিং করা হয়েছে। তবে বিগিনার থেকে শুরু করে কিভাবে সে জুনিয়র থেকেও মিড লেভেলে যাবে এই ধরনের এই আইডিয়াটাও কোর্সের ভিতর খুব ভালোভাবেই ডেলিভারি করার নিয়ত আছে এখনো। মানে কতদিন লাগবে ভাই মানে শেষ করতে কোর্সটা? কোর্সটার আপাতত প্ল্যানিং 3 মাসের। তবে আমি যেটা বিলিভ করি সেটা হচ্ছে যে আহ, প্রথম 1.5 থেকে 2 মাস পরেই আহ, এই ধরনের এন্ট্রি লেভেলের জবগুলোতে অ্যাপ্লাই করার মতো দক্ষতা সে অর্জন করতে পারবে ইনশাল্লাহ। ক্লাস প্রতিদিনই হবে? না, এখন ক্লাস প্রতিদিনের আসলে প্ল্যানিং করা হয় নাই। ক্লাসটা হচ্ছে সপ্তাহে সপ্তাহে 2 দিন করে হবে। হ্যাঁ, সপ্তাহে 2 দিন করে হবে এবং মাঝখানে যে গ্যাপ টাইমটা সেটার ভিতর আপনার যে স্টাডি প্ল্যানিং দেওয়া হবে, সেই অনুযায়ী আপনারা প্রিপারেশন নিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কোর্স শেষ করার পর জব প্লেসমেন্টের ক্ষেত্রে আপনাদের দিক থেকে কি সহযোগিতা আমরা পাবো? এটা একটু ভাই আমি স্ক্রিন শেয়ার করে দেখাই ইনশাল্লাহ। ফিজিক্যালি অনেকে করতে চায়, অনেকে রিমোটলি ইন্টারেস্টেড।
তো দুই ধরনেরই এখানে আছে, এটা ভেবে নিচ্ছি। তো সেভাবে দুই দিকে কিভাবে আপনারা সহযোগিতা করবেন এটা একটু জানাবেন। আচ্ছা, সেটা হলো আমাদের কোনো অফলাইন ট্রেনিং নাই, বাট আপনি ইচ্ছা করলে আমাদের অফিসে এসে অফলাইন কনসালটেন্সি নিতে পারবেন, যেটা অনেকেই নেয়, ঠিক আছে। না, আমি আর সেটা বলতে চাই না, বলছি যে জব পাওয়ার ক্ষেত্রে বা জব করার ক্ষেত্রে সেটার কথা। এটাই বলতেছি, হ্যাঁ। তো এই যে আমাদের একটা গ্রুপ আছে, দেখেন এটার নাম কি বলেন তো, জব এন্ড ফ্রিল্যান্সিং, ঠিক আছে। সো এখানে দেখেন যে আমরা আলহামদুলিল্লাহ অনেক জনকে আমরা, যারা রেডি অলরেডি, ধরেন যে যারা জবের জন্য প্রিপেয়ার, ঠিক আছে, এটা ফ্রেশার হইতে পারে, মিড লেভেল হইতে পারে, অনেক আছে যে সিনিয়র, আমাদের কিছু অ্যাডভান্স কোর্স আছে ওগুলাও করে। সো দেখেন যে এই যে আজকেও আমরা বলতেছিলাম যে টুইসডেতে আমরা অমুকের সিভি সার্ভ কোরিয়াতে পাঠাবো। তারপরে আজকেও আমাদের দুই প্রায় 5 জন ক্যান্ডিডেট, এর মধ্যে 3 জন হলো ব্রেন স্টেশনে ইন্টারভিউ দিছে, আর 2 জন হলো আরেকটা কোম্পানিতে দিছে, ঠিক আছে। আর আলহামদুলিল্লাহ আমাদের জব গাইডেন্স কমিউনিটি খুবই ভালো, কারণ কি আমাদের গত ব্যাচে 10টা ক্লাসের মধ্যে আলহামদুলিল্লাহ 10টা ক্লাস যখন শেষ হয়ে যায় তখন আশরাফ আলী এখানে আছে, তাই না, এই যে মাহমুদ হাসান ভাইয়ের কোম্পানিতে জব করে, তার জব সিকিউরড হয়ে যায় আলহামদুলিল্লাহ, এবং সে রিসেন্টলি প্রমোশনও পায়, ঠিক আছে। তো এটা নিয়ে টেনশনের কিছু নাই, যে লাইক আপনি ধরেন যে ফর এক্সাম্পল আপনি আমাকে দেখাইতে পারছেন, আমাদের দেখাইতে পারছেন যে আপনি আমাদের ইনস্ট্রাকশন সহ কিছু প্রজেক্ট করতে পারছেন, এবং আমরা যদি ফিল করি যে না আপনি ইনশাল্লাহ পারবেন, তখন দেখবেন যে আমরাই আপনাকে নক দিব যে সিভিটা রেডি করেন, ঠিক আছে। আমরা এই সিভিটা এই কোম্পানিতে দিব, ভাইয়া তো আছে, ভাইয়ারও একটা নেটওয়ার্ক আছে, ভাইয়াও যদি ফিল করে যে না এমুক স্টুডেন্ট খুব ভালো করতেছে, তাকে আমরা আরেকটু আর্লি তাকে জব রিক্রুটমেন্টে নিয়ে যাই। এবং এটার পাশাপাশি কিন্তু আমাদের কোম্পানির যেহেতু একটা সফটওয়্যার ফার্ম আছে, তো ওখানে আমরা মাঝে মাঝে সার্কুলার দেই যে আমাদের সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইন্টার্নশিপ দরকার, জুনিয়র দরকার। সো ওখানে আমাদের স্টুডেন্টদেরকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিই, ঠিক আছে। ওকে। আরেকটা বিষয় হলো যে এখানে যদি লাইক আপনি, আমরা তো অলওয়েজ বলবো আমরা ভালো, ঠিক আছে। এখানে আমাদের সাথে আশরাফ আলী আছেন, আশরাফ আলীকে মনে হয় দেখছিলাম আমি। আশরাফ আলী আমাদের চলে গেছে। মিন্টু হাসান, মিন্টু হাসান শুনতেছেন? জি ভাইয়া শুনতেছি। তো মিস্টার মিন্টু হাসানও রিসেন্টলি এসপিএ জব হিসেবে সিকিউর করে। সো মিন্টু হাসান যদি বলে না আমাদের জব গাইডেন্স সাপোর্টটা কেমন, একটু ইনশাল্লাহ শেয়ার করে। আসলে গাইডলাইনটা খুবই মানে হেল্পফুল ছিল, যেটার জন্য আসলে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই ইনোভেটিভ স্কিলসকে। তো আমি কোর্স চলাকালীন দেন হচ্ছে আমি হচ্ছে ইনস্ট্রাক্টর এবং ম্যানেজমেন্টের থেকে তাদের থেকে প্রচুর হেল্প নিচ্ছি, এবং তাদের থেকে হচ্ছে আমি যেটা সব থেকে হেল্প পাইছি সেটা হচ্ছে সিভি বিল্ড করা, দেন হচ্ছে অ্যাপ্লিকেশন করা, দেন হচ্ছে তাদের প্রতিটা গাইডলাইনকে আমি ফলো করছি, যে তারা আমাকে আমাকে কি বলতেছে, এবং আমার আমার যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো থেকে তাদের হেল্প যখন নিছি, তারা যথাসাধ্যভাবে আমাকে হেল্প করছে। আচ্ছা, আরেকটা বিষয়, মিন্টু হাসান, লাইক আপনি তো রিসেন্টলি আমাদের এখানে জয়েন করছেন, আপনি কাইন্ডলি আমাদের ওই যে ক্যারিয়ার পালস ফিচারটা দেখাবেন কাইন্ডলি। আপনি কি পিসির সামনে আছেন? আই এম নট শিওর। ভাই, আমি তো এখন পিসি সামনে নাই। ওকে ওকে, কোনো সমস্যা নাই। তো আমাদের একটা ফিচার আছে ক্যারিয়ার পালস, যেটা সাধারণত আমাদের স্টুডেন্ট পোর্টালে থাকে। তো স্টুডেন্ট পোর্টালে যেটা হয় যে লাইক আপনি যখন প্রিপেয়ার হয়ে যাবেন তখন ওখানে আপনাদের একটা প্রোফাইল বিল্ড করতে হয়। লাইক আপনি আপনার স্কিল দিবেন, এটা আমরা আমার প্রোফাইলে, আমি আপনাদের এই যে গ্রুপে লিংকটা শেয়ার করে দিব। সো আপনাদের স্কিল গুলো দিবেন, আপনি কি কি পারেন সবকিছু দিবেন, পোর্টফোলিও দিবেন, প্রজেক্ট দিবেন। সো ওখান থেকে আমাদের এআই ফিচারটা যেটা করে যে আপনাদের ওই ইনফরমেশন থেকে অটোমেটিক সিভি বিল্ড করে দেয়, এবং যে ইনফরমেশন গুলো সিভিতে রাখা দরকার ওই সিভিতে সে রেখে দেয়, যাতে আপনার সময়টা বেঁচে যায়। এবং ওখানে আমরা বিভিন্ন ধরনের জব পোস্ট করি আমাদের পোর্টালে, স্টুডেন্টরা দেখতে পারে। তো ওই জব পোস্টে, প্রত্যেকটা জব পোস্টে আপনি এলিজিবিলিটি চেক করতে পারবেন যে আসলেই আপনার সিভি অনুযায়ী, আপনার প্রোফাইল অনুযায়ী
আপনি এই জবের জন্য কত পার্সেন্ট ফিট। এটা হইতে পারে 50%, 60%। সো দেখা যায় যে যখন আমরা 70%-এর নিচে আসে তখন আমরা এলিজিবিলিটি নো বলে দিই, কারণ কি আমরা মোটামুটি ভাইয়াও আমার সাথে একমত হবে যে আমরা যখন একটা জব রিকোয়ারমেন্টের সাথে আমাদের প্রোফাইল 70-80% ম্যাচ হয় তখন আমরা অ্যাপ্লাই করি আসলে। ঠিক আছে, সো এই ধরনের ধরেন যে আরো কিছু হেল্প আপনারা ইনশাল্লাহ পাবেন। আর আমাদের জব গাইডের গ্রুপ অলওয়েজ অ্যাক্টিভ থাকে। আপনি ধরেন যে আপনি রেডি, আপনি বললেন যে ভাই আমার সিভিটা একটু চেক করে দেন। তো দেখা যায় যে আমরা একটা শিডিউল করে বসি যে সিভিতে এই জিনিসটা রাখা যাবে না, এই জিনিসটা রাখা যাবে। আরো কয়েকজনকে দিয়ে আমরা রিভিউ করাই, সিভি লেখার ট্রেনিং করাই। তারপরে আপনি ধরেন কভার লেটার পাঠাবেন অথবা ইমেল লিখবেন, ইমেলে কোন জিনিসটা লিখলে আপনি শর্ট লিস্ট হবেন, ঠিক আছে, এটাও কিন্তু আমরা বলে দিই। ঠিক আছে, এবং ইন্টারভিউ বোর্ডে আসলে আপনি কি কি কথা বলবেন, কি কি কথা জিজ্ঞাসা করবেন না, অথবা কি কি জিজ্ঞাসা করবেন, এটারও কিছু হিন্টস আমরা দিয়ে দিই। ঠিক আছে, তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের তরফ থেকে যত ধরনের বেস্ট হেল্প পসিবল সেটা আমরা করবো ইনশাল্লাহ। আশা রাখি তাজমুল ভাই আপনার অ্যান্সারটা পেয়েছেন। ওকে, জি ভাই, পেয়েছি। আরেকটা ছিল যে এসকিউআর স্যালারি রেঞ্জ নিয়ে একটু কিছু বলেন। আচ্ছা, স্যালারি রেঞ্জের কথা যদি আপনি জানতে চান, এটা আসলে পুরোপুরি ডিপেন্ড করতেছে যে আপনি কি ধরনের কোম্পানিতে অ্যাপ্লাই করতেছেন তার উপরে। ঠিক আছে, কোম্পানি, এটা স্বাভাবিক ব্যাপার, আপনি যত বড় কোম্পানিতে অ্যাপ্লাই করবেন তাদের স্যালারি স্ট্রাকচারটা সেরকম বড় বলা যেতে পারে। তো এখানে আপনি কম্পেয়ার করতে পারেন যে আপনি এসকিউ ইন্টার্ন অথবা ডেভেলপার ইন্টার্ন, হ্যাঁ, এই দুইটার ভিতর আপনি কম্পেয়ার করতে পারেন। তো সাধারণত দেখা যায় যে ইন্টার্নশিপে দুইজনকেই সেম রেঞ্জের স্যালারি দেওয়া হয়ে থাকে। আর এরপর আপনার যখন সামনের দিকে আপনি আগাইতে থাকবেন আপনার ক্যারিয়ারে, একজন সিনিয়র ডেভেলপার আর একজন সিনিয়র কিউ ইঞ্জিনিয়ার, এটার ভিতরে দেখা যায় যে ডেভেলপার থেকে এসকিউ ইঞ্জিনিয়ার সর্বোচ্চ খুব বেশি হইলে 20-30% একটা ডিফারেন্স থাকে। এসকিউ ইঞ্জিনিয়ার 20-30% কম পায় একজন সিনিয়র ডেভেলপারদের কাছ থেকে। এছাড়া স্ট্রাকচার বাকিগুলো সবগুলোতেই সেম। তবে এখানে আপনাকে মাথায় রাখতে হবে, একজন কিউএ থেকে সিনিয়র কিউএ হওয়া আর একজন ডেভেলপার থেকে সিনিয়র ডেভেলপার হওয়া, দুইটার ভিতরে কিন্তু আপনার শর্টেস্ট হচ্ছে যে কিউএ থেকে সিনিয়র কিউএ হয়ে যাওয়াটা। ঠিক আছে, এখানে আপনি আপনার লার্নিংটা যেরকম ইজি, আর এখানে আপনার ম্যানেজমেন্ট সিস্টেমটাও ঠিক সেরকম ভাবে আপনাকে কাজে দিবে। তো এখানে আমার মনে হয় যে স্যালারিটা আপনি ওইভাবে করে চিন্তা করে দেখতে পারেন। আর অনেক আরেকটা ব্যাপার ধন্যবাদ। হচ্ছে যে সার্কুলারে সাধারণত কিন্তু স্যালারি উল্লেখ করাও থাকে। হ্যাঁ, ওখান থেকে আপনি দেখতে পারবেন, সমস্যা নেই। ওকে, ওমর আহমেদ ভাই হ্যান্ড রেজ করছেন। জি, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। জুনিয়র এসকিউএ অ্যাসোসিয়েট হিসেবে প্রোগ্রামিং হিরোতে আছি। আমি মূলত ম্যানুয়াল আচ্ছা টেস্টিং নিয়ে বেশি কাজ করি। আচ্ছা এখন নিজেকে আপগ্রেড করার জন্য আমি আর কি অটোমেশন আর ডাইনামিক টেস্টিং নিয়ে একটু আগ্রহী। এখন আপনারা কি এটা কভার করবেন? আচ্ছা, আমাদের মেইন ফোকাস থাকবে এই কোর্সটাতে এন্টায়ার টেস্টিং লাইফ সাইকেলটাকে আত্মস্থ করা। ঠিক আছে, তো এটার ভিতর যেরকম আপনার অটোমেশনও আসবে, ঠিক পাশাপাশি ম্যানুয়াল টেস্টিং এর জন্য যে আপনার যেই মেথোডোলজিস গুলো আছে বা যে বেস্ট প্র্যাকটিস গুলো আছে বা ইন্ডাস্ট্রিতে যেভাবে ইউজ করা হচ্ছে, আপনি শুধু যে অটোমেশন দিয়েই মানে কি বলা যেতে পারে আপনার সফটওয়্যার লাইফটাকে আপনি ইজি করবেন তা কিন্তু না। আপনি ম্যানুয়ালের ভিতরে কিন্তু অনেক রকমের টুলস আছে, অনেক রকমের টেকনোলজিস আছে, যেগুলো ইউজ করলে আপনার ম্যানুয়াল টেস্টিংটাও কিন্তু অনেক ইন্টারেস্টিং করে ফেলা সম্ভব। তো আমার এই কোর্সটা নিয়ে প্ল্যানিংটা এরকম ভাবেই তৈরি করা যে এন্টায়ার সিস্টেমটাকে আপনি একটা নলেজ আপনি গ্যাদার করবেন। আর অবশ্যই অটোমেশনকেও প্রায়োরিটি রাখা হচ্ছে। অটোমেশনের জন্য বেশ ভালো একটা অ্যামাউন্ট, যেখানে আপনি বেসিক প্রোগ্রামিং নলেজ থেকে শুরু করে একটা টুলসকে আপনি ইউজ করে একটা প্রজেক্ট দাঁড় করায় ফেলার মতো নলেজ আপনি গেইন করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা তো সেলেনিয়াম ইউজ করবেন, রাইট? আমরা সাইপ্রেস ইউজ করব। সাইট্রাস। ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি মোহাম্মদ ইবনে খালিদ। তবে আমারটা একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে যে আমি লাস্ট 4 ইয়ার্স অন্য ট্র্যাকে আছি, মানে ব্যাকগ্রাউন্ড আমার
কম্পিউটার সায়েন্স, কিন্তু আমি হচ্ছে আপনার বেশ কিছু ই কমার্স প্রতিষ্ঠানের সাথে আমি কাজ করছি 4 ইয়ার্স অ্যারাউন্ড, মানে বাইরের কোম্পানি। এখন আমি চাচ্ছি যে আমার মানে ট্র্যাকটা চেঞ্জ করতে। আমি ওইখানে জয়েনও করছিলাম যে কিউএ হিসাবে, কিন্তু আসলে ওইখানে কিউএ এর কোনো কাজ নাই। তো পরবর্তীতে আমার ই কমার্সের মানে ওদের বিভিন্ন ধরনের ওদের টাস্ক গুলো অ্যাসাইন করতে, ওগুলো করতাম। কিন্তু আমি আসলে এখন আসলে চেঞ্জ করতে যাচ্ছি যে জবটা। তো যে কারণে আমি আপনাদের এটাও দেখছিলাম পোস্টার, লাস্ট কিছু কয় মাস আমি আপনার এসকিউএ এটার উপরে বেশ একটু ঘাটাঘাটি করছি, পড়াশোনা করছি, ওকে। কিন্তু মানে আসলে নিজে নিজে ইউটিউব গুগল দেখে আসলে প্রপার যে গাইডলাইন ওটা তো পাওয়া যায় না। তো এখন কথা হচ্ছে যে আমার যে এই যে একটা বলা যায় তো গ্যাপই তো এটা, তো এটা কি মানে পসিবল যে আবার এইখানে এই সেক্টরে ক্যারিয়ার বিল্ড আপ করা? দেখেন, এখানে আজকে যেই ওয়েবিনারটা আমরা অ্যারেঞ্জ করলাম বা এটা আমরা কন্ডাক্ট করলাম, এখানে একটা ফোকাস পয়েন্ট ছিল, কিন্তু হ্যাঁ একটা ফোকাস পয়েন্ট ছিল হচ্ছে যে এখন ইন্ডাস্ট্রিতে কি ধরনের ক্যান্ডিডেট চাচ্ছে বা ক্যান্ডিডেটদের কাছ থেকে কি ধরনের রিকোয়ারমেন্টস চাচ্ছে। আমরা দুইটা জব সার্কুলার অ্যানালাইসিস করছি, আর এটার সাথে কিন্তু আপনি আগের সবগুলা স্লাইডকে রিলেট করতে পারবেন। পুরো স্লাইডটাই কিন্তু যাচ্ছিল কোনটার দিকে, ইন্ডাস্ট্রি এখন আমাদের কাছ থেকে কি চাচ্ছে, ক্যান্ডিডেটদের কাছ থেকে কি চাচ্ছে সেটার উপর বেস করে সাজানো ছিল। তো সাধারণত দেখা যায় যে কোর্সগুলা ওইভাবে করেই সাজানো হয়ে থাকে যে জবকে টার্গেট করে, কোম্পানিগুলোকে টার্গেট করে বা রোলটাকে টার্গেট করে ওখানে রিকোয়ারমেন্ট গুলোকে ভাগ করে করে একটা সেগমেন্টেড ওয়েতে পুরো লার্নিং জার্নিটাকে শেষ করা হয়ে থাকে। ইভেন আমরা যে আইএসটিকিউবি সার্টিফিকেশনের আমি একটা পেজ যে দেখাইছিলাম, আপনি ওদের ওয়েবসাইটে যে আপনি যদি ওদের যে ফাউন্ডেশন লেভেলের যে ইয়া আছে, তাদের এক্সামটা আছে, সেটার আপনি যদি ইয়া দেখেন, আপনি সিলেবাসটা দেখেন, সেখানেও দেখবেন ওই একই জিনিস, ওই গাইডেড আইটেম গুলা। আপনি এই বিষয়গুলোকে যখন শিখে ফেলবেন, মানে আমাদের এই আপনার যখন গোলটা আপনার কাছে ক্লিয়ার থাকবে, হ্যাঁ, আর সেটার জন্য আপনি রিকোয়ারমেন্ট গুলোকে গ্যাদার করে ফেলবেন, ওই অনুযায়ী প্রিপারেশন নিলে তো আসলে পসিবল। এখানে আর ইম্পসিবিলিটির কোনো কিছু তো আসলে নাই, কারণ আপনার সামনে গোল স্পষ্ট এবং ওই গোলটাতে আপনার পৌঁছানোর জন্য আপনার কি কি করতে হবে সেটাও স্পষ্ট। তো সেই অনুযায়ী আগাবেন, ইনশাল্লাহ আল্লাহ পাক অবশ্যই সফলতা দিবেন। জি ভাই বুঝছি, কিন্তু এখন কথা হচ্ছে আমি যে মানে ডোমেনে কাজ করছি টোটালি ডিফারেন্ট বলতে আসলে ওইখানে কাস্টমার আপনার হচ্ছে ই কমার্স এর মানে আমাদের মানে বিভিন্ন টাইপের কাজ করা লাগে, যেটা হচ্ছে মেইনলি কাস্টমারের সাথে কাস্টমার ডিলিং। হুম হুম। না, এখন এই বিষয়গুলো আপনাকে হেল্প করবে। তো আপনার যে ম্যানেজারিয়াল স্কিল গুলা বা কমিউনিকেশন স্কিল তৈরি হয়েছে, এটা হেল্প করবে। আর এর পাশাপাশি আমরা তো ফোকাস করতেছি কি অলওয়েজ ফাউন্ডেশন লেভেল। আইএসটিকিউবি তে অনেক সার্টিফিকেশন আছে, আমি আপনাকে সাজেস্ট করছি কি ফাউন্ডেশন লেভেল। আবার আমাদের যেই ইনোভেটিভ স্কিলস থেকে যে কোর্সটা আসতে যাচ্ছে, সেখানেও কি ফাউন্ডেশন লেভেল, ফান্ডামেন্টাল স্কিলস, তারপরে হচ্ছে যে আপনার ইন্ডাস্ট্রি ট্রেন্ডস, এই জিনিসগুলোই কিন্তু আসলে দেখানো হচ্ছে। তো আপনার 4 বছরের এক্সপিরিয়েন্স আছে, এটা দিয়ে আপনি কিন্তু এখনই সরাসরি মিড লেভেল বা সিনিয়র লেভেলে শিফট হইতে পারবেন না। আপনি এই ফাউন্ডেশন লেভেল বা ফান্ডামেন্টাল লেভেলটা কমপ্লিট করবেন, এরপরে হচ্ছে যে আপনি এন্ট্রি লেভেল জব দিয়ে আপনি এসকিউ সেক্টরটাতে স্টার্ট করতে পারবেন। আমার যে গ্যাপটা হয়ে যাচ্ছে, এটা কি ওরা মানে কাউন্ট করবে যে যারা ফ্রেশার রিসেন্ট, যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে, বাট আমি তো করছি আরো 4 বছর আগে। এটা এটা আপনার তো সফটওয়্যার ইন্ডাস্ট্রি, আমার কাছে মনে হয় যে এটা সব থেকে ইন্টারেস্টিং পার্ট, যে এখানে আপনি কোথা থেকে পড়াশোনা করছেন আর আপনি কত বছর ধরে চাকরি করতেছেন, এই জিনিসটা আসলে ম্যাটার করে না। দ্য অনলি থিং ম্যাটার্স আপনি কি পারেন, আপনি কি কন্ট্রিবিউট করতে পারবেন এই প্রজেক্টে। আপনি অ্যাপ্লাই করছেন। আমরা সাধারণত দেখা যায় কি যে আমরা অনেক সময় বিভিন্ন কোম্পানিতে আমরা আমরা রিক্রুটিং টিমেও কাজ করি সিনিয়ররা। তো ওখানে দেখা যায় যে আমরা যখন সিভি গুলা পাই, সিভি গুলাতে আমরা সর্টিং করতে থাকি যে আমাদের যেই প্রজেক্টে আমরা যে কাজগুলো করাবো, অর্থাৎ যে রিকোয়ারমেন্টস গুলো আমরা চাচ্ছি, সেটার সাথে কারা কারা মিলতেছে, কাদের সিভিতে সব থেকে বেশি ওই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, কারা সব থেকে বেশি জানে। তো সেখান থেকে আমরা স্ক্রুটিনাইজ করি, এরপর আমরা ইন্টারভিউতে কল করি। ইন্টারভিউ আসার পরে আমরা তাদের কাছ থেকে বোঝার চেষ্টা করি যে যেই জিনিসগুলো আমরা চাইছিলাম সেগুলো কি সে আসলে পারে কিনা। এখানে সে কত বছর ধরে পারতেছে এটা আমরা ম্যাটার করতেছে না। আমি আপনাকে আবারও বলতেছি, এটা কিন্তু এন্ট্রি লেভেল জবগুলোর জন্য। হ্যাঁ, যে আপনি ইন্টার্নশিপ বা জুনিয়রশিপে আপনি যখন যাচ্ছেন, তখন আমরা দেখি কি, তখন আমরা দেখি যে সেই জিনিসগুলো আমরা যা চাইছি সেগুলো সে পারছে। কতদিন ধরে পারছে এটা আমাদের কাছে ম্যাটার করে না।
তো আপনি যখন গাইডেড ওয়েতে আপনি শিখবেন, হ্যাঁ, আপনার তখন আলটিমেটলি কিন্তু এই জিনিসগুলো কভার হয়ে যাবে। তো তখন পসিবিলিটিস অবভিয়াসলি গ্রো করবে। তবে আপনাকে মাইন্ডসেটটা এভাবে নিতে হবে যে আপনি 4 বছর কাজ করছেন, আপনি এটা নিয়ে এখন আবারও শুরু থেকে শুরু করার মতো সাহস আপনি অর্জন করতেছেন, আপনার সেই সাহসটা আপনার আছে, তাহলেই আল্লাহর রহমতে ইনশাল্লাহ জার্নি সহজ হয়ে যাবে। এটা আমি মাইন্ড সেট করছি ভাইয়া, কিন্তু আমার মাথায় যেটা আসছে যে দেখা যাচ্ছে যে ইন্টারভিউ না, আমি ইন্টারভিউ দিয়েছি তো ওইখানে জাস্ট ওরা ওটা আমি আমার যে এক্সপিরিয়েন্স আছে এটা আমি উল্লেখ করিনি, তখন ওরা বলছে যে আপনার তো গ্যাপ আছে ভাইভাতে। তা মানে এটা কি ওরা সামনে নিয়ে আসবে যে আপনি মানে গ্রাজুয়েশনের পর না না, এটা এটা কখনোই করবেন না। আপনি যখন তাদের রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করবেন, আপনার যেগুলো চাইছে সেগুলো আপনার যদি জানা থাকে এটা কখনোই ম্যাটার করবে না। কিন্তু যদি আপনার জানা না থাকে, আপনি যখন এইদিক ওদিক কথা বলার চেষ্টা করবেন, তখন তারা হচ্ছে যে বাকি জিনিসগুলো নিয়ে কথা বলবে। জি ভাই, থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? সালমান ভাই কথা বলছেন মনে হয়, আপনার মাইক মিউট করেন। আর কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া? করলে করতে পারেন ইনশাআল্লাহ। ভাই আমার মনে হয় গ্রুপে আপনি আমাদের রেজিস্ট্রেশন লিংক শেয়ার করে দিলে ভালো হতে পারে। হ্যাঁ, আমাদের একটা গ্রুপ আছে, আপনারা তো সবাই মেসেঞ্জার গ্রুপে আছেন ইনশাআল্লাহ। তো সবকিছু ডিটেলস ওখানে বলবো, এবং আপনাদের যদি এটার বাইরেও যদি কোনো কোশ্চেন জাগে আপনি গ্রুপে জিজ্ঞাসা করবেন, আমরা ইনশাআল্লাহ ভাইয়ার কাছে রিচ করে দিব, এবং ভাইয়ার লিঙ্কডইন প্রোফাইল সবকিছু আমরা শেয়ার করে দিব, যাতে করে আপনাদের যদি পার্সোনাল কমিউনিকেশনের প্রয়োজন হয় ভাইয়ার সাথে করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি একটু সবাইকে বলতে চাই, আপনাদের সকলের ওয়েবিনারটা কেমন লেগেছে? খুবই সুন্দর, খুবই সুন্দর। একজনের ভালো লাগছে না সবারই ভালো লাগছে? ভালো ছিল। আর মেসেঞ্জার গ্রুপের লিঙ্কটা একটু শেয়ার দিলে ভালো হয়। মেসেঞ্জার গ্রুপের লিংকটা শেয়ার জি ভাই। করবো, আচ্ছা ওকে। আচ্ছা, আহ, আপনি কি আমার ফ্রেন্ড লিস্টে আছেন শামীম উদ্দিন ভাই? কারণ কি সবাই তো মেসেঞ্জার গ্রুপ উম, থেকে পেয়েছে, আপনি না কোথা থেকে মনে হয় পেয়েছেন? ভাই, আমি ভাই যে সালমান ভাইয়ের পোস্ট থেকে। ও, তাহলে যেই পোস্ট থেকে পাইছেন জাস্ট ওখানে কমেন্ট করেন, ঠিক আছে? কমেন্ট ওকে করলেই গ্রুপ আমি আপনাকে অ্যাড করে দিব, ওকে? ওকে ভাই। ঠিক আছে, মানে যেখান যেখান থেকে আপনারা পেয়েছেন জাস্ট কমেন্ট করবেন ভাই মেসেঞ্জার গ্রুপ লিংক, তাহলে আমি ইনশাল্লাহ ওখানে পাঠিয়ে দিব। আর হলো লাস্টে একটা কোশ্চেন করছে মিন্টু হাসান, ও দুইজন কোশ্চেন করছে ভাইয়া, ওই যে এআই এর জন্য এসকিউ ইন্ডাস্ট্রিতে কোনো নেগেটিভ ইমপ্যাক্ট রাখবে কিনা, আর হলো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কোয়ালিফিকেশন কতটা প্রভাব করে চাকরিতে আবেদন করার জন্য, যেমন অনেকে গ্রাজুয়েশন চায় কিন্তু আমার গ্রাজুয়েশন শেষ হয় নাই এখনো। আচ্ছা, প্রথমে আমি মিন্টু ভাইয়ের কোশ্চেনেরই আনসার করি, যেহেতু আমি এটা নিয়ে কথা বলতেছিলাম। আহ, এবং বিষয়টা এতক্ষণ ধরে যেটা বলতেছিলাম আসলে কিন্তু তাই, যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিটাই এরকম ইন্টারেস্টিং, যে এখানে আসলে আপনার ব্যাকগ্রাউন্ড কোয়ালিফিকেশনটা কি বা আপনি কোন অবস্থানে আছেন এগুলো ম্যাটার করতেছে না, যতক্ষণ না পর্যন্ত আপনি ওই সঠিক স্কিল যেটা আপনার কাছে চাচ্ছে সেটা আপনি পারেন। আমি আমার আমি আমার আগের যে কোম্পানিতে আমি চাকরি করতাম সেখানে আমার একজন কলিগ ছিল ডেভেলপার, সে হচ্ছে অনার্স থার্ড ইয়ারে পড়ে, বাট সে হচ্ছে যে মিড লেভেল ডেভেলপার, তার আপনার 3 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তার মানে চিন্তা করেন, সে কিন্তু এইচএসসি ইন্টার কমপ্লিট করার পরে সে চাকরিতে ঢুকে গেছে, কারণ সে ছোটবেলা থেকে প্যাশনেট ছিল। যেমন ভাই আপনি আপনার আগের দিন একটা পোস্ট দেখতেছিলাম, আপনি যে ছোটদেরকে নিয়ে একটা কাজ করতেছেন না, হ্যাঁ, তো তার ব্যাপারটা ওইরকম ছিল। সে স্কুল থেকেই প্রোগ্রামিং এ খুব মজা পাইতো, সেখান থেকে ইন্টার কমপ্লিট করছে, করে সে চাকরিতে ঢুকে গেছে। লিটারালি সে আমাদের সাথে আমাদের কলিগ, অথচ তার অনার্সই কমপ্লিট হয় নাই, এবং সে খুবই ভালো করতেছে। তার গ্রোথ এত ভালো যে সে 3 বছরের ভিতর মিড লেভেলে চলে গেছে। এসকিউ এর ক্ষেত্রেও সেম, এসকিউ এর ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন কোনো ব্যাপার না, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার কাছে যে রিকোয়ারমেন্টস গুলো চাওয়া হচ্ছে সেগুলো আপনি ফুলফিল করতে পারতেছেন। তো এটাই আসলে ম্যাটার করতেছে এই জায়গাটাতে, টোটাল সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে সবগুলা ট্র্যাকে এটাই ম্যাটার করে, যে আপনি এই জিনিসগুলো পারেন কিনা। ওকে, এবার হচ্ছে এর আগের কাজ, আগের কোশ্চেনটাতে যাই, সেটা হচ্ছে যে এআই এর জন্য কি এসকিউ ইন্ডাস্ট্রিতে নেগেটিভ ইম্প্যাক্ট রাখবে? আচ্ছা, এখানে একটা ব্যাপার আপনাদেরকে বুঝতে হবে,
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ততক্ষণ পর্যন্ত আপনার উপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে না যতক্ষণ পর্যন্ত আপনি এআই কে আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করাবেন, ঠিক আছে? নেগেটিভ তখন থেকে শুরু হবে যখন দেখা যাবে যে আপনি বসে আছেন এআই কে দিয়ে কাজ করানোর চেষ্টা করতেছেন সারাদিন। তখন আলটিমেটলি কাজের কোয়ালিটিও ডাউন হইতে থাকবে, আপনার শেখার পরিমাণটাও কমে যেতে থাকবে। এআই দিয়ে আপনি তো শুধু রিপিটেটিভ টাস্ক গুলাকে করবেন, আপনি অ্যানালিটিক্সটাকে আরো বেশি আগায় নিয়ে যাবেন। কিন্তু আপনি যদি ওই করেন, আপনি ধারণা করতেছেন যে আপনি একটা কি বলে একটা টোটাল একটা প্রজেক্ট বা একটা পেজ আপনি ঢুকায় দিলেন, সেখান থেকে সে একটা টেস্ট রিপোর্ট দিয়ে দিল, সেই রিপোর্টটা আপনি সাবমিট করে দিলেন, এগুলো তো অবশ্যই নেগেটিভলি ইম্প্যাক্ট ফেলবে। আর সব থেকে বেশি এটা আপনার কাজের ক্ষেত্রে, এটা আপনার কি বলে প্রফেশনাল এথিক্স দিয়ে এই জিনিসটা ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। তবে অ্যাকচুয়ালি নেগেটিভ ইম্প্যাক্ট কোথায় ফেলে এটা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আপনারা যখন বিভিন্ন চাকরিতে ইন্টারভিউ দিবেন, দেখা যায় যে অনেকে আপনাকে প্রজেক্ট করতে দেবে বা অনলাইনে আপনি ইন্টারভিউ দিবেন, তো সেই জায়গাতে আপনি যদি এআই দিয়ে আপনি আনসার করা শুরু করেন, এটা খুব সহজেই ধরে ফেলা যায়। কারণ এআই আর হিউম্যান দুইটার ভিতরে খুব সিগনিফিকেন্ট একটা পার্থক্য আছে। হ্যাঁ, হিউম্যান টাচ বোঝা যায়, হিউম্যান অ্যানালাইসিস গুলো বোঝা যায়। এই ব্যাপারগুলো করলে তখন আপনার অটোমেটিক্যালি এগুলো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। এছাড়া এআই অবভিয়াসলি আপনার সব থেকে বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে আপনি ওকে দিয়ে কাজ করানো যদি শুরু করতে পারেন ঠিকভাবে। আর লার্নিং এর জন্য তো এটা আছেই, লার্নিং এর জন্য এআই সব থেকে বেস্ট। ওকে, মনির হোসেন ভাই কি বলছেন? ভেরি ইনফরমেটিভ সেশন এন্ড ইট ইজ পসিবল টু শেয়ার দ্য কোর্স রেজিস্ট্রেশন লিংক। আচ্ছা আচ্ছা, ওকে। অলরেডি শেয়ার করে দিয়েছি ভাইয়া, একটু কাইন্ডলি দেখবেন। ঠিক আছে। আর পার্থ কুমার বিশ্বাস বিশ্বাস ভাই কোশ্চেন করছে। হ্যাঁ ভাইয়ার অনেক সময় চলে যাচ্ছে, সরি। তাও না না, সমস্যা নেই, ইন্টারেস্টিং হচ্ছে ওয়েবিনারটা, কথা বলে ভালো লাগতেছে সবার সাথেই। গ্রাজুয়েশন ডান মোর দেন 1 ইয়ার্স, নেটওয়ার্কিং সেক্টর এক্সপ্লোর করেছিলাম বাট ইভলভিং লো ফিল হচ্ছে, এসকিউ স্টার্ট করা কি বেটার হবে? আচ্ছা, প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি না কেন? এখন দেখতে পাচ্ছেন ভাইয়া? আচ্ছা আমি আবার কপি পেস্ট করি। জি প্লিজ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, গ্রাজুয়েশন ডান, 1 বছর হয়েছে, নেটওয়ার্কিং সেক্টর এক্সপ্লোর করছিলাম বাট ইভলভিং লো ফিল হচ্ছে, এসকিউ স্টার্ট করা কি বেটার হবে? আচ্ছা আচ্ছা, নেটওয়ার্কিং সেক্টর বলতে আপনি কি বুঝাইছেন এখানে আসলে? ওই যে নেটওয়ার্কিং বলতে আই থিঙ্ক ওই যে আইএসপি আইএসপি কোম্পানিগুলোতে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বিষয়টা। না, অলওয়েজ এখানে তো আপনার এক্সপ্লোরের কি শেষ আছে নাকি? আপনি এক্সপ্লোর করে দেখতেই পারেন। আর এখানে তো আমাদের এসকিউ সেক্টরটা এখন অনেক, আমি বলবো যে এখন ওয়ান অফ দ্য মোস্ট স্টেবল ক্যারিয়ার পাথ হচ্ছে যে এসকিউ পাথ। এখন তো কেবল শুরু হয়েছে, আগে একটা সময় ছিল যে এসকিউ ছাড়াই প্রোডাক্ট ডেলিভারি করার জন্য মানুষ চেষ্টা করতো, কিন্তু এখন যত দিন যাচ্ছে তত বুঝতেছে যে একটা এসকিউ এর টাচ থাকলে সেক্ষেত্রে মানে আপনার একটা ট্রাস্ট তৈরি হয় ক্লায়েন্টের সাথে। তো এটা তো অনেক স্টেবল একটা ক্যারিয়ার পাথ আমি বলবো। তো অবশ্যই অবশ্যই ওয়েলকাম, এখানে এসকিউ তে স্টার্ট করা অবশ্যই ভালো হবে। ওকে, তাজমুল ভাই আরেকটা কোশ্চেন করবেন নাকি? আপনি হাত উঠাইছিলেন। আপনি যেহেতু সবচেয়ে বেশি কোশ্চেন করছেন, আপনাকে একটা গিফট দিব, মানে যারা কোশ্চেন করছেন আমরা তো ট্র্যাক করছি, তাদেরকে একটা ছোট গিফট করবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া? ওকে, তো আমাদের মেসেঞ্জার গ্রুপে যদি যুক্ত হতে চান, আপনারা যেখান থেকেই আমাদের এখানে মিটিং লিংকে জয়েন হয়েছেন, জাস্ট ওখানে কমেন্ট করবেন, আমরা ইনশাল্লাহ গ্রুপের লিংকটা দিয়ে দিব। সো গ্রুপে জয়েন থাকলে যেটা হয় যে আমরা খুবই আমি আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা গ্রুপকে এঙ্গেজ রাখার চেষ্টা করি। সে আমাদের কোর্স করুক অথবা নাই করুক, আমরা বিভিন্ন ইনফরমেশন শেয়ার করি, ঠিক আছে, অ্যাজ এ কমিউনিটি কন্ট্রিবিউটর হিসেবে, ঠিক আছে। তো এটাই আর কি। সো মাহমুদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আসলে ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন, এবং খুবই ইনফরমেটিভ একটা সেশন ছিল, আমারও খুবই ভালো লেগেছে, অনেক কিছু শিখতে পেরেছি। তো সবাইকে ধন্যবাদ। তো মাহমুদ ভাই কিছু যদি বলতে চান ইনশাল্লাহ বলতে পারেন। ঠিক আছে, আমিও আসলে ধন্যবাদ দিয়ে শেষ করতেছি আর কি। আপনারা সবাই ধৈর্য ধরে যে শেষ পর্যন্ত থাকছেন, এবং আপনাদের সাথে কোশ্চেন আনসার সেশনটা আমার নিজের কাছে খুব ভালো লাগছে যে আমি আমার যে লার্নিং গুলো ছিল সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আমি আশা রাখবো আর কি ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে।
ধন্যবাদ। মাহমুদ ভাইয়ের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করার কোনো ওয়ে আছে? অবশ্যই আপনারা আমার সাথে লিঙ্কডইনে কানেক্টেড হয়ে যেতে পারবেন। এবং আমি সবসময়ই চেষ্টা করি আমি আপনাদের যদি কোনো গাইড লাগে, আপনাদের কোনো যদি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে হেল্প লাগে বা এমনকি আপনারা যদি আপনাদের টেস্টিং টাইমেও যদি আপনাদের কোনো ধরনের কোনো হেল্প লাগে, যে কোনো ধরনের মেথোডোলজিস বুঝতেছেন না বা এই ক্ষেত্রে কোনটা ইউজ করা উচিত, আমি অবশ্যই ইনশাআল্লাহ হেল্প করব আপনাদেরকে। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাদের ওয়েবিনারটা বেশ ভালোই লাগলো। ওয়েলকাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন ইনশাল্লাহ। আমাদের ফেসবুক পেজ ইনোভেটিভ স্কিলসে সবাই লাইক দিবেন, তাহলে কি হবে, আমাদের প্রতি মাসে যে 1টা থেকে 2টা ওয়েবিনার হয়, টেক ওয়েবিনার হয় অথবা সেমিনার হয় অথবা ওয়ার্কশপ হয়, সেখানে ইনশাল্লাহ আপ টু ডেট জানতে পারবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।